যত্ন সহকারে দায়ানকে মুখে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। দায়ান সোহাকে বেশি কিছু বলেনি, কারণ ও খিদে লেগেছিল প্রচুর। হাত কাটার জন্য খেতে যায়নি। কিভাবে খাবে কাটা হাত দিয়ে, তা ভেবে দায়ান ভাতের লোকমা মুখে নিচ্ছে আর সোয়ার দিকে তাকিয়েছে। ভাত চেপেছে, তবু সোয়ার দিক থেকে চোখ সরছে না। দায়ান সোয়ার দিকে তাকিয়েছে, এটা সোয়া বুঝতে পারে। চোখ তুলে দায়ানের দিকে তাকায়। দায়ানের মুখে ভাত দিতে দিতে খুব মিষ্টি একটা হাসি দেয়। শোয়ার হাসি থেকে দায়ান নিজের অজান্তে হাত বাড়িয়ে দেয়। নিজের হাতটা শোয়ার গালের কাছে নিয়ে যায়। শোয়া দায়ানের দিকে একবার, দায়ানের হাতের দিকে একবার তাকায়। হঠাৎ দায়ান নিজের হাতটা সরিয়ে নিয়ে আসে। শোয়া দায়ানকে কিছু বলে না, চুপচাপ দায়ানকে খাওয়াতে থাকে। দায়ান শোয়ার কেয়ার দেখে নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। মা ছাড়া কেউ তাকে খাইয়ে দেয়নি কখনো। খেতে বসে নিজের আলাদা প্লেট নিলেও অর্ধেক খাবার মায়ের হাতে নিয়ে দিয়ে মায়ের প্লেট থেকে খেত। কত বছর মায়ের হাতে খাওয়া হয় না। মা মারা যাওয়ার পর প্রথম কয়েক মাস খাবার মুখে নিতে পারেনি ভালো করে। খেতে গেলে অতীতের স্মৃতি চোখের পাতায় ভেসে উঠত। কি যে কষ্ট যন্ত্রণায় দিনগুলো অতিবাহিত করছে দায়ানই জানে। এসব ভাবতে দায়ানের চোখের কোণে পানি জমে হয়, চোখ লাল হয়ে যায়। সোহা দায়ানের দিকে তাকিয়ে দেখে চোখের কোণে পানি, চোখগুলো কেমন লাল হয়েছে। এই, আপনার কি হয়েছে? ঝাল লেগেছে? পানি খাবেন? কি হয়েছে বলেন না, হাত ব্যথা করতেছে তাই না আপনার? করুণ চোখে দায়ানের গালে হাত রেখে এক নিঃশ্বাসের কথাগুলো বলে। দায়ান শোয়ার প্রশ্ন শুনে শোয়ার দিকে তাকায়। শোয়ার চোখে মুখে একরাশ উদ্বিগ্নতার ছোঁয়া। দায়ান চোখ সরিয়ে নেই। ওই চোখে তাকানো যাবে না, কি যেন আছে। আশপাশে তাকিয়ে নাক ছিটকে নিজের চোখের পানি আটকিয়ে রাখার চেষ্টা করে। কিচ্ছু হয়নি। হয়নি মানে নিজেকে দেখেছেন আপনি? চোখ মুখের কি হাল, চোখের কোণে পানি, চোখগুলো কেমন লাল হয়ে আছে। বললাম তেমন কিছু হয়নি। চোখে যেন কি যেন গেছে। কি গেছে দেখি দেখি বলে দায়ানের মুখটা নিজের মুখের কাছে নিয়ে আসে। চোখের দিকে তাকিয়ে বলে, কই তেমন কিছু দেখছি না। তাহলে চোখের কোণ ভেজা কেন? বলেই বাম হাত দিয়ে ওড়নাটা দিয়ে চোখের কোণা মুছে দেয়। দায়ান শোয়ার কার্যকলাপ থেকে শুকনো মুখে বিষম খায়, কাশতে থেকে অনবরত। আরে আরে, কারণটা কি? আপনি আবার শুকনো মুখে বিষম খেলেন? বলে তড়িঘড়ি করে পানি এগিয়ে দেয়। দায়ান এক ঢুকে সব পানি শেষ করে ফেলে, তবুও কাশি থামে না। সোহাবে দায়ানের ঘাড়ে পিঠে আস্তে আস্তে থাপড়াতে থাকে আর বলতে থাকে, কে আপনার নাম নিল রে বলেন তো? আপনার কি কোনো শত্রু আছে? কে রে আমার জামাইয়ের রে বকতেছে? সামনে পাইলে বোঝাইতাম আমি কি জিনিস। সোহা দায়ান এবার সোহার দিকে তাকিয়ে বলে, সোহা প্লিজ স্টপ। তোমার জন্য আমার এই অবস্থা। আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। এগুলো এখন নিয়ে যাও, আমার শরীর ভালো লাগতেছে না, আমি এখন শুবো। কি বলেন? আগে বলবেন না? বলে তাড়াতাড়ি করে হাত ধুয়ে দায়ান মুখ ভেজা হাত দিয়ে মুছে দেয়। ওষুধ এনে খাইয়ে দেয়। ওষুধ খাওয়া হলে আবার নিজের ওড়না দিয়ে মুখটা মুছে দেয়। তারপর প্লেট নিয়ে চলে যাওয়ার সময় দায়ানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে যায়। দায়ান চুপচাপ শুয়ে পড়ে লাইট বন্ধ করে। শরীরটা সত্যি ভালো লাগতেছে না। মাথাটা কেমন ধরে আছে। সব কিছু গুছিয়ে রেখে রুমে এসে উল্টো হয়ে শুয়ে পড়ে। নিজের ওড়নাটা হাত দিয়ে নেই, চুমু খায়। তুই তো ওনার কত কাছে যেতে পারিস, ওনাকে ছুঁয়ে দেখতে পারিস। এতদিন মনে হয় আমার ওড়নাগুলো ওনার ছোঁয়ায় ধন্য হয়েছে। আমি ওনাকে কবে ভালো করে যে মন ভরে দেখতে পাবো, বড় হাস্যকর ব্যাপার। এখন আমার নিজের ওড়নার উপরে হিংসা হয়। তুই তো ওনার প্রেমে যে সে পড়ে নিছিস শোয়া, একবার পা পিছলে পড়ছিস। নিজে নিজেকে বলে উঠে শোয়া। তারপর লজ্জা পেয়ে পাশ থেকে বালিশ নিয়ে মুখ ঢেকে ফেলে। এক সময় দায়ানকে নিয়ে নানান ভাবনা ভাবতে ভাবতে শোয়াও ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ করে কিছু শব্দে ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে যায় শোয়া। হাত পা কাঁপতে থাকে, গলা শুকিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করে, কই থেকে আসছে শব্দটা। থেমে থেমে আসছে শব্দটা। এ এটা কি শব্দ? ভূত টুত না তো? এত রাতের বেলা তো তারাই আশেপাশে ঘোরাঘুরি করে। এসব ভেবে শোয়া আরও ভয় পেয়ে বেড়ে যায়। এতদিন তো এমন ছিল না, তেমন কিছুই দেখেনি, এসব আওয়াজ তো পায়নি। তাহলে আজ হঠাৎ করে কেন? তেনারা আমাকে তেনাদের সাথে নিয়ে যাবে না তো? নাকি আমাকে মেরে ফেলবে? মরার আগে কি আমার রক্ত খেয়ে ফেলবে?
এসব ভাবতে সোহা খাট থেকে নামে। না, মরা যাবে না, যে করে হোক বাঁচতে হবে। এসব ভাবনার মাঝে সোহা আবার আওয়াজ শুনতে পায়। এবার যেন স্পষ্ট শুনতে পায় কারো গোঙানির আওয়াজ। সোহা একটু সাহস নিয়ে দরজার আরেকটু এগিয়ে যায়। এবার যেন স্পষ্ট হয়ে গেছে পুরোপুরি। পাশের রুম থেকে আসছে আওয়াজটা, তার মানে উনি। ইয়া আল্লাহ বলে ছুট লাগায় দায়ানের রুমে শোয়া। রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ। আমি এখন ঢুকবো কি করে? উনি দরজা লক করে বলতে বলতে দরজা আস্তে করে ধাক্কা দেয়। দরজাটা খুলে যায়। স্বস্তির নিঃশ্বাস নেয়। দায়ান পুরো রুম পুরোই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। অন্ধকার হাতড়ে হাতে সুইচ বোর্ড খুঁজে চলছে শোয়া। অনেক খুঁজে অবশেষে পায়। তাড়াতাড়ি লাইট জ্বালায়। সোয়া লাইট জ্বালিয়ে দায়ানের দিকে তাকায়। দায়ান গুটি গুটি মেরে বিছানায় মাঝখানে শুয়ে আছে আর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে আর গোঙাচ্ছে। দৌড়ে দায়ানের কাছে গিয়ে কপালে হাত দেয়। কপালে হাত দিতে মুহূর্তের মধ্যে হাত এক ঝটকায় সরিয়ে নিয়ে এসে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, হাত দেওয়া যাচ্ছে না শরীরে। তাড়াতাড়ি এদিক ওদিক তাকিয়ে আলমারির কাছে চলে যায়। আলমারি খুলে কম্বল বের করে নিয়ে আসে। দায়ানের পাশে খাটে বসে পুরো শরীরে সুন্দর করে কম্বল মেলে দেয়। কপালে আবার হাত দেয়। শরীরের তাপমাত্রা মনে হয় বেড়েই চলছে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এখন মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে ভেবে বাথরুমে চলে যায়। একটা বাটিতে পানি ও কাপড় এনে জলপট্টি দিতে থাকে। শরীরটা মুছে দেওয়া দরকার, কিন্তু কিভাবে কি করা উচিত বুঝতে পারছে না। খুব আনইজি লাগছে। উঠুন, শুনছেন? উঠুন না, আপনার শরীর জ্বরে পড়ে যাচ্ছে, একটু মুছে নিন না। দায়ান শুনছেন বলে দায়ানের হাত আস্তে করে ধাক্কা দেয়। অনেকবার ধাক্কার পর দায়ান আস্তে করে চোখ খুলে। সোয়া দায়ানের চোখ খোলা দেখে দায়ানের মাথায় হাত বুলোতে বুলোতে বলে, একটু উঠে বসুন, শরীর মুছে দিন না, ভালো লাগবে। বুঝতে পারছি না কেন এত জ্বর আসলো, জ্বরের ওষুধ তো তখন খাইয়েছিলাম। শোয়ার কথায় দায়ান উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারেনি। জ্বর মনে হয় সব শরীর শক্তি শুষে নিয়েছে। দায়ান উঠতে পারছে না বলে সোহা নিজেই দায়ানকে ধরে ওঠে, পেছনে একটা বালিশ দিয়ে দেয়। দায়ান শরীরটা হেলিয়ে বসে থাকে। সোহা কাপড় ভিজে দেয়। দায়ান সোহার দিকে তাকিয়ে বলে, আমার পক্ষে সম্ভব না। সোহা কিছু না ভেবে নিজেই করতে যায়। এখন জড়তা দেখালে হবে না, মানুষটা কষ্টে আছে। প্রথমে দায়ানের টি শার্টটা আস্তে আস্তে খুলে দেয়, তারপর ভেজানো কাপড় দিয়ে মুছতে থাকে। দায়ানের শরীর ঠান্ডা পানির স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে ওঠে। শরীর মুছে দিয়ে দাঁড়ায় বাটির পানিটা বদলে নতুন পানি আনার জন্য, আর কপালে জল পড়তে দেবে। কিন্তু হায়, যাওয়া হলো না। যাওয়ার আগে উত্তপ্ত গরম দুটো হাত কোমর পেঁচিয়ে খাটের উপর নিয়ে এসে ফেলে। হাত ভর্তি পানি বাটি মেঝেতে পড়ে বিকট শব্দে গড়াগড়ি খাচ্ছে, যার শব্দে শোয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। প্রথমে কিছু বুঝতে পারল না। শরীরের উপর কারো ভর পেয়ে নিজের জ্ঞানে ফিরে এসে শোয়া। এতক্ষণ ভাবতে ছিল কি হচ্ছে। দায়ান শোয়ার উপর উঠে এসেছে। শোয়া দায়ানের চোখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল। দায়ান কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছে। শোয়া দায়ানের দৃষ্টিতে বেশি সময় তাকাতে পারে না, কেমন নেশার মতো। দায়ান দু হাত দিয়ে শোয়ার আঙ্গুলের ভিতর আঙ্গুল দিয়ে মুঠো করে ধরে। দায়ান কি করছেন আপনি? হুঁশে আসুন, আপনি ঠিক নেই, প্লিজ বোঝার চেষ্টা করুন। দায়ান শোয়ার কথা পাত্তা দেয় না। শোয়ার কম্পনরত ঠোঁটের দিকে তাকিয়ে মুখটা এগিয়ে নিয়ে এসে এবার শোয়া কেঁদে দিতে মন চেয়েছে। শোয়া এক নাগারে বলেছে যে, শুনুন না দায়ান, হুঁশে আসুন প্লিজ। জ্বরের ঘরে কি করতেছেন আপনি নিজেও বুঝতে পারতেছেন না। দায়ানের শোয়ার কথা কানে যাচ্ছে না। কোনো উপায়ন্ত না পেয়ে শোয়ার চোখ খিচে বন্ধ করে নেয়। দায়ানের উত্তপ্ত গরম নিঃশ্বাস শোয়ার মুখে আশ্রে পড়ছে। মনে হচ্ছে মুখের চামড়া ঝলসে যাচ্ছে। চোখ বন্ধ রাখা অবস্থায় খুবই কোমল স্পর্শ পায় নিজের কপালে। শোয়া চোখ খুলে দায়ানের দিকে তাকায়। ততক্ষণে দায়ান শোয়ার গলায় মুখ ডুবিয়ে দিছে, কি যেন বিড়বিড় করে বলতে থাকে। দায়ান মুখটা শোয়ার কানের কাছে হয়। স্পষ্ট দায়ানের কথাগুলো কানে আসে। তুমি আমার সাথে কেন এমন করলে? সব শেষ করে দিয়েছো তুমি, সব, সব কিছু তোমার জন্য হয়েছে। আমার মা বাবা আজ আমার সাথে নেই। তোমাকে আমি কখনো ক্ষমা করবো না। কি দোষে তুমি আমাকে পুরোপুরি শেষ করে দিলে? তুমি কেন আমার পাশে থাকলে না? আমি তো তোমায় ভালো বেসেছিলাম। আর কোনো শব্দ আসছে না, হয়তো ঘুমিয়ে গেছে।
কিন্তু দায়ানের কথাগুলো আরেকজনের মনে যে প্রলয় সৃষ্টি করে দিছে সেটা যদি রায়ান টের পেত। দু চোখ দিয়ে পানি পড়ে বালিশ ভিজে যাচ্ছে। এই কারণে উনি আমাকে মেনে নেননি, উনি অন্য কাউকে ভালোবাসে। আল্লাহ, এই কথা শোনার আগে আমায় মেরে কেন ফেললে না? এই লোকটাকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি, নিজের ভালোবাসার মানুষটা অন্য কারো মনে বসবাস, এই কথাটা শোনার পর কেউ ঠিক থাকতে পারে না। সোয়াও নেই, একদম ঠিক নেই। নিজের মনে জন্ম নেওয়া ভালোবাসা তাকে শেষ করে দিছে। জায়ান ঝড়ের ঘরে বলা কথাগুলো শুনে সোয়া স্তব্ধ হয়ে যায়। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কেন উনি আমাকে ভালোবাসলেন না? উনি কেন অন্য কাউকে ভালোবাসেন? এখানে আর থাকা সম্ভব হচ্ছে না। এখনই নিজের রুমে গিয়ে কেঁদে নিজেকে হালকা করতে হবে, নয়তো দম বন্ধ হয়ে যাবে। তাই নড়ে চড়ে দায়ানের বাঁধন থেকে ছোটার চেষ্টা করে, কিন্তু দায়ানের বাঁধন থেকে ছোটা এত সহজ না। দায়ানের মতো এত শক্ত সমর্থ পুরুষের থেকে এত সহজে ছোটা সম্ভব না কখনো। দায়ান যদি না চায় তাহলে শোয়ার ছোট্ট অসম্ভব এই পাতলা শরীরে এত শক্তি নেই। শোয়া এত নড়াচড়া দেখে দায়ানের ঘুমে ব্যাঘাত ঘটে। বিরক্ততে চোখ মুখ কুঁচকে ফেলে। ঘুম ঘুম চোখে মাথাটা একটু উঠিয়ে শোয়ার দিকে তাকায়। কি সমস্যা তোমার? এমন করতেছে কেন? ঘুমাতে দাও। এত নড়াচড়া করতেছে কেন? চুপচাপ ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। কতদিন হয়ে গেল শান্তিতে ঘুমাতে পারি না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব বলে দায়ানের হাতের বাঁধন শক্ত করে জড়িয়ে ধরে শোয়াকে। শোয়া দায়ানের ঘুম ঘুম কণ্ঠে এসব কথা শুনে স্থির হয়ে যায়। কি বলছে লোকটা জ্বরের ঘুরে নিজেও জানে না। সোয়া দায়ানের দিকে ঘাড় ঘুরিয়ে ভাবতে থেকে, এই লোককে ছেড়ে আমি কি করে থাকবো? আমি পারবো না ওনাকে ছেড়ে, কখনো পারবো না। আমি ওনাকে কেন ছাড়বো? কখনো ছাড়বো না, ছাড়ার প্রশ্নই আসে না। উনি বললেন উনি ওই মেয়েকে না কাকে এখন ঘৃণা করে, আর ওইসব তো অতীত। ওইসব অতীত এখন প্রায় সবারই আছে। ওনারা থাকতে পারে। ওইসব নাটক সিনেমার মতো আমি আমার স্বামীর অধিকার কাউকে দেব না। আমি ওনার বিয়ে করা বউ। এখন শুধু আমার অধিকার। আমাদের বৈধ সম্পর্কের জেরে আমি ওনাকে আমার কাছে বেঁধে রাখবো। উনি নিশ্চয় এখনো অন্য কাউকে ভালোবাসলেও আমাকে নিয়ে করতো না। যে যাই হোক, উনি না চাইলেও ওনাকে কেউ জোর করে বিয়ে করাতে পারতো না। উনি চেয়েছিল ওনার জীবনে কেউ আসুক, তাই আমি এসেছি। সব মাথা নিচু করে দায়ানের দিকে তাকিয়ে বলে, এই যে জামাইজান, আপনি শুধু আমার বুঝলেন, অতীতের যেই রং ঢং করেন না কেন, এসব বন্ধ। আপনার মনে ভালোবাসা জাগাবো নতুন করে আমার জন্য। শুনছেন আমার কথা? বলে দায়ানে গেলে চুমু খায়, আবার নিজেই নিজে হাসে। দেখো কি নিশ্চিন্তে শান্তির ঘুমাচ্ছে লোকটা। আচ্ছা, যদি জানতো আমি ওনাকে চুমু খেয়েছি তাহলে কি করতেন? নিশ্চয়ই খুব রাগ করতেন। সোয়া নিজের এসব জড়তা বাদ দিয়ে দুই হাতে দায়ানের পিঠে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। দায়ান সোয়ার আলিঙ্গন পেয়ে আরো কাছে এসে ঘুমিয়ে যায়। সোয়া দায়ানের দিকে তাকিয়ে রয়। এই যে বড়মশাই, আপনি তো আমাকে জড়িয়ে ধরে আরামে ঘুমাচ্ছেন। আমার তো আর ঘুম আসবে না আজ। সব সময় তো ঘুমিয়ে রাত পার করি। আজ না হয় আমার জানটারে দেখে রাত কাটিয়ে দেয়। কবে না কবে আবার এমন সুযোগ পাবো কে জানে। আপনি যে মুডি, তাই সুযোগ যখন পেয়েছি আপনাকে কাছ থেকে দেখার, তাই আর হাতছাড়া করব না। একজন মনের মানুষকে প্রাণ ভরে দেখতে ব্যস্ত, আরেকজন শান্তির ঘুম ঘুমাতে ব্যস্ত। দায়ানের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকালবেলা জানলার ফাঁক দিয়ে আসা রোদের আলোয় ঘুম ভেঙে যায় শোয়ার। ঘুমে ব্যাঘাত ঘটলেও কারো আর ভালো লাগে না। বিরক্ত হয়ে চোখ পিটপিট করে চোখ খুলে তাকায়। বাইরের মানুষজনের আওয়াজ শোনা যায়। আবার ঘাড় ফিরিয়ে দায়ানের মুখের দিকে তাকায়। দায়ান এখনো ঘুমাচ্ছে। হাত দিয়ে দায়ানের কপাল চেক করে, না, জ্বরটা এখন বেশি, কপালটা হালকা গরম। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। এখন এখান থেকে যে করে হোক কেটে পড়তে হবে, নয়তো দায়ান উঠে গেলে সব শেষ। ঘুমের ঘরে দায়ানের হাতের বাঁধন আলগা হয়ে গেছে। সেই সুযোগে শোয়া আস্তে করে খুব সাবধানে বেরিয়ে এসে দায়ানের বাঁধন থেকে বিছানা থেকে নেমে নিজের গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে নেয়। যাওয়ার জন্য হাতটাতে কিছু সাথে হোঁচট খেয়ে যায়, যাতে করে শব্দের সৃষ্টি হয়। চোখ বন্ধ করেন, না জানি উনি জেগে যায়। দায়ানের দিকে আস্তে করে তাকায়। দায়ান হালকা করে নড়ে আবার ঘুমিয়ে নেয়। স্বস্তির নিঃশ্বাস নেয়। মেঝেতে পড়ে থাকা বাটিটা আর কাপড়টা উঠিয়ে নেয়।
নিচে পড়ে থাকা পানিগুলো একটা কাপড় দিয়ে মুছে নেয়। রুম থেকে বের হয়ে এসে ফ্রেশ হয়ে আসার জন্য নিজের রুমে ঢুকে। ফ্রেশ হয়ে আবার ওনার জন্য রান্না করতে হবে, অনেক বেলা হয়েছে, খাইয়ে ওষুধ খাওয়াতে হবে, নয়তো আবার জ্বর আসবে। লোকটা যা কাণ্ড করলো জ্বরে। রান্না সেরে শোয়া দায়ানের রুমের দিকে এগোয়, উঠিয়ে ফ্রেশ হতে বলে, তারপর খাবার নিয়ে গিয়ে খাইয়ে দিবে। দায়ান মাত্র ঘুম থেকে উঠেছে, ওঠার মতো শক্তি পাচ্ছে না, হাত পা কেমন ম্যাজম্যাজ করছে। খুব কষ্টে উঠে বসে, তখনই শোয়া এসে রুমে ঢুকে। উঠে গেছেন আপনি? আমি আপনাকে ডাকতে এসেছিলাম। ভালো হয়েছে উঠেছেন, যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন। দায়ান শোয়ার দিকে তাকায়। কাল জ্বরের ঘরে কী করছে কিছুই মনে করতে পারছে না, সব ঝাপসা। কাল তুমি আমার রুমে এসেছিলে? হুম। জ্বরে গা পুড়ে যাচ্ছিল, আমি এসে জল ফুটে দিয়েছি, শরীর মুছে দিয়েছি। দায়ান শরীর মুছে দেওয়ার কথা শুনে নিজের দিকে তাকায়, নিজের শরীরের টি শার্ট না দেখতে পেয়ে অবাক হয়ে শোয়ার দিকে তাকায়। তুমি আমার শার্ট খুলেছ? হুম। কেন? হোয়াট? এত চিল্লানোর কি আছে? চিল্লাবো না তো কী করবো? তুমি আমার পারমিশন ছাড়া আমার শার্ট চেঞ্জ করছো? তো কী হয়েছে? কী হয়েছে মানে? জানো না কী হয়েছে? এমন ভাব করছো যেন আমি আপনার ইজ্জত হরণ করছি। এর থেকে কম কী করছো মেয়ে? এই জন্য মানুষের ভালো করতে নেই। যার জন্য চুরি করলাম সেই বলে চলো। ওটা চোর না, চুন্নি হবে। আপনি এটা বলতে পারলেন না আমায়? আপনার বুক একটুও কাঁপলো না? মুখে বলছি, বুক কাঁপবে কেন? আশ্চর্য। হ্যাঁ, হয়েছে হয়েছে, থামেন। এবার ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার আনছি। দায়ান উঠে দাঁড়ায় বাথরুমে যাওয়ার জন্য। এক পা হাঁটা দেওয়ার পরে মাথা কেমন চক্কর দিয়ে ওঠে। ব্যালেন্স রাখতে বেডের পাশে আলমারি ধরে। দায়ানকে এমন করতে দেখে সুহাসে দায়ানকে ধরে। আপনি কি বলুন তো আমায়? মাথা ঘুরে যদি এখনই পড়ে যেতেন কী হতো? আমায় বলতে পারলেন না? বলে সোহা দায়ানকে ধরে ওয়াশরুমের ভিতর নিয়ে এসে, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি ওয়াশরুমের বাইরে আছি। দায়ান ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সোহা দায়ানকে ধরে বেডে বসিয়ে দেয়। দায়ানের হাত মুখ মোছা হয়নি এখনো। সোহা নিজের ওড়না দিয়ে দায়ানের মুখ হাত মুছে দেয়। ওড়নাটা দিয়ে কোনো মুছেতে আজব টাওয়াল আছে না? থাকুক, আমি এটাই দিয়ে মুছবো। এটা হাত পা মুখ মোছার জন্য নয়, বুঝলে? সব কিছুতে একটা নির্ধারিত কারণ তৈরি করা হয়। অন্য একটা নির্ধারিত কারণ রয়েছে। এটা হাত পা মোছার জন্য নয়, গায়ে জড়ানোর জন্য। সে যে কারণে থাকুক। আজ থেকে আমার অন্যকে আপনার সেবায় নিয়োজিত করলাম। আজ থেকে আপনার হাত পা মুখ সব আমার ওড়না দিয়ে হবে। টাওয়াল আপনার জন্য নিষিদ্ধ করে দিলাম। তবে মনে রাখবেন, এই কাজ শুধু আমি আমার ওড়না দিয়ে করবো, অন্য কেউ না। নারায়ণ শুধু ড্যাব ড্যাব করে শোয়ার দিকে তাকিয়ে রয়। কিন্তু কোনো কিন্তু নেই। কেন আপনার ভালো লাগে না আমার এই ওড়না দিয়ে কাজগুলো করলে? দায়ান এবার চুপ হয়ে যায়। কি বলবে সে? বলার মতো কিছু রেখেছে এই মেয়ে? কেমন কথার পেছে ফেলে দেয়। মনে মনে দায়ান বলে, ভালো লাগে না মানে? খুব ভালো লাগে। প্রতিদিন এই কাজগুলো করে দিলে খুব ভালো হয়। আমার করতে একদম ভালো লাগে না। তুমি এই কাজগুলো করার দায়িত্ব নিয়ে নাও প্লিজ। তাহলে আমার বিরক্ত লাগবে না। তোমার ওড়না থেকে মিষ্টি ঘ্রাণটা আমি প্রতিদিন উপভোগ করি। আবার নিজের মনকে বুঝতে, এসব কি বলছিস দায়ান? তোর মাথা ঠিক আছে? কি বলছিস সব? ওই আতপাগল মেয়েটার সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাচ্ছি। এই কথাগুলো যদি ওই মেয়েটা শুনতো তাহলে আকাশে উড়ে বেড়াতো। দায়ান আবোল তাবোল ভাবার মাঝে কখন যে খাবার আনতে গিয়ে আবার খাবার নিয়ে রুমে এসে পড়ছে বুঝতেই পারেনি দায়ান। সোহা খাবার দায়ানের মুখের সামনে ধরে, নিন খান। বলার পর দায়ানের হুঁশ আসে। নিজেকে স্বাভাবিক করে সোহার হাত থেকে প্লেটটা নিয়ে বলে, আমাকে দাও, আমি নিজেই খেতে পারবো। কিন্তু আপনি কাটা হাতে কি খাবেন কি করে? চামচ আছে কি করতে? বলে টেবিলে থাকা বাটি থেকে চামচ উঠিয়ে নেয়। সোহা দায়ানের কাণ্ডগুলো দেখছে। নিজের কাটা হাতে খাবে ঢং। দায়ান অনেক চেষ্টা করে ডান হাতে চামচ ধরার, দূরে থাক, আঙ্গুলে সোজা করতে পারছে না, ব্যথায় টনটন করছে। কোনো উপায়ন্ত না পায় বাম হাতে চামচ দিয়ে খাবার উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। বাম হাতে কি খাওয়া যায় নাকি? প্লেট থেকে কোনোভাবে খাবার উঠাতে পারছে না চামচ দিয়ে। অল্প ওঠাতে পারছে না, বারবার হাত কেঁপে কেঁপে পড়ে যাচ্ছে। সোয়া দায়ানের কাণ্ড দেখে হেসে নেয়। সোহার হাসি দেখে দায়ান রাগে চোখে তাকায়। সোহা দায়ানকে পাত্তা না দিয়ে আবার খাবার নিয়ে দায়ানের মুখের সামনে ধরে। বুঝলেন, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই। তাতে আমার কি? আমি তো
বিরিয়ানি খাবো, তাও আমার জামাইয়ের হাতে বানানো। সোয়া দায়ানকে খাইয়ে দিচ্ছে আর বকবক করে যাচ্ছে। অবশ্য দায়ান নিজ হাতে খেতে পারলো না। অ্যাটিটিউড দেখে হাত থেকে প্লেটও নিয়ে সেটার জন্য মাঝে মাঝে খোঁচা দিয়ে চলছে। দায়ান নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে, রিল্যাক্স দায়ান, একদম রাগাবি না। এই মেয়ে তোকে রাগানোর জন্য এমন করতেছে। আমার সাথে মজা নিচ্ছ তাই না? নিতে থাকো, জাস্ট একটু হাতটা ভালো হতে দাও, তারপর দেখো আমি কি করি। সোয়া সবটুকু খাবার দায়ানকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়, তারপর খুব যত্ন করে মুখটা ওড়না দিয়ে মুছিয়ে দেয়। এখন তেমন জ্বর না থাকায় কম্বলটা আলমারিতে ভাঁজ করে উঠিয়ে রাখে। একটা পাতলা চাদর এনে দায়ানকে বলে, শুয়ে পড়ুন তো দেখি। মাত্র তো ঘুম থেকে উঠলাম, এখন ঘুম আসবে না। ঘুম আসবে না মানে? ঘুমের 14 গোষ্ঠী আসতে বাধ্য। তুমি কি আমাকে ঘুম ডেকে নিয়ে আসবে? বললাম তো ঘুম আসবে না। আমি এখন ল্যাপটপে একটু অফিসের ইমেলগুলো চেক করব। ল্যাপটপটা আলমারিতে প্রথম তাকে রাখা আছে, দাও তো। এই অসুস্থ শরীর নিয়ে উনি কাজ করবেন? একদম চলবে না, ঘুমিয়ে পড়ুন। ওষুধের সাথে না ঘুমের ওষুধও আছে, ওকে। এবার শুয়ে পড়ুন। সোয়া, তুমি কি শুরু করছো বলো তো? সোয়া দায়ানের দিকে তাকিয়ে নিজেই দায়ানকে ধরে বালিশে শুয়ে দেয়, তারপর কাঁথা টেনে শরীরে নিয়ে দেয়। নিজে দায়ানের মাথাটা পাশে বসে পড়ে খুব সুন্দরভাবে দায়ানের মাথার চুলগুলো টেনে নিতে থাকে। দায়ান ওষুধের জন্য সাথে শোয়ার হাত বুলিয়ে দেয়, আবারও ঘুমিয়ে যায়। শোয়া দায়ানের ঘুমিয়ে যেতে থেকে স্বস্তির নিঃশ্বাস নেয়। মুহূর্তের মধ্যে শোয়ার হাস্যোজ্জ্বল মুখে নেমে আসে বিষাদের ছায়া। জানা নেই ভবিষ্যতে কী হবে। দায়ান জ্বরের ঘরে বলা কথাগুলো এখনও কুড়ে কুড়ে খাচ্ছে। দায়ানের প্রতি একরাশ অভিমান হয়েছে। দায়ানকে বুঝতে দেয়নি, এখন যত অভিমান করি কোনো সমস্যার সমাধান হবে না, আরও বিগড়ে যাবে। দায়ানের অতীত সম্পর্কে দায়ান নিজের থেকে না বলল, আমি জিজ্ঞাসা করব না। আমি চাই উনি নিজ থেকে ওনার অতীত আমাকে জানাক। ততদিন আমাকে ধৈর্য ধরতে হবে। তারপর সোয়া দায়ানের রুম থেকে বেরিয়ে দরজাটা একটু চাপিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। সকাল সকাল আজ পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। অবশ্য পরিবার সবাই বললে ভুল হবে, নেহা বাদে সবাই। নেহা এই পরিবারের সদস্য হয়ে উঠতে পেরেছে কিনা কে জানে। সকালে সবাই একসাথে খেতে বসেছে। নেহা তাদের খাবার বেড়ে দেওয়ার কাজে নিয়োজিত। কেউ একবার বললো না যে একা তুমি বসে খেতে পারো, একসাথে খেয়ে নাও, পরে একা একা খাবে, ভালো লাগবে না। অবশ্য নেহা আশা করে না। এতদিনে যখন কেউ বলেনি, ভবিষ্যতে বলবে না, এটাও নেহা আশা রাখে না। মাঝে মাঝে সকালে সবাই খেতে বসলো, নেহা বেড়ে দেওয়ার সময় অমির দিকে তাকায়। শ্বশুর শাশুড়ি নাই বলতে পারে, কিন্তু উনি তো একবার মুখের কথাটা বলতে পারে? কোনোদিন বলেনি। খাবার টেবিলে নেহাকে হুকুম দিতে ব্যস্ত, এটা এগিয়ে দাও, ওটা এগিয়ে দাও, অথচ মুখ তুলে একবার তাকিয়েও দেখে না। মেয়েটা অমির জন্য একটু কেয়ার, একটু সাপোর্ট পাওয়ার জন্য তৃষ্ণার্ত কাকের মতো অমির পানে অমির দিকে তাকিয়ে থাকে। অমির থেকে কিছু আশা করা আর কোনো জড়বস্তুর থেকে আশা করা দুটোই সমান। খাবার টেবিলে চামচের টুংটাং আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। মাঝে মাঝে নেহাকে বলা হচ্ছে এটা ওটা দিতে। এই একটা সময় নেহা কাজ করলে শান্তিতে থাকে, শাশুড়ি মায়ের ঝামেলা সহ্য করতে হয় না। শ্বশুর যখন বাড়িতে থাকে, শাশুড়ি তখন দুধে ধোয়া তুলসী পাতা। শ্বশুর সাংসারিক ব্যাপারে উদাসীন হলেও যদি সংসারে অশান্তি কথা জানতো, তাহলে শাশুড়িকেও ছাড়বে। নেহা শ্বশুরকে এই মহিলা ভয় পায়, তাই চুপচাপ থাকে। খাবার টেবিলের নীরবতা ভাঙে নেহা শ্বশুরের কথায়, অমি ওই দিকটা ঠিকঠাক? জি বাবা। প্রচারণায় কেমন যে ভালোই, তবে আরও কিছু টাকা পয়সা লাগবে, লোকজনকে দিতে হবে, নয়তো এরা মন দিয়ে কাজ করবে না। টাকা লাগলে টাকা লাগাও, প্রচারণা বাড়িয়ে দাও, বাড়িতে বাড়িতে যাও। ইলেকশন কিন্তু বেশি দিন বাকি নেই। বাবা। হুঁ বললে চলবে না, আমি ফলাফল জানতে চাই। এবারও যেন আমার পজিশন ঠিক থাকে, ওকে। কথাগুলো বলে নেহার শ্বশুর খাওয়া শেষ করে। অমি আর ওর মা এখনো খেয়ে চলছে। এতদিন নেহা যেই কাজটা করেনি, আজ সেটাই করলো। শ্বশুর উঠে যাওয়ার পর নেহা টেবিলে খেতে বসলো। অমি একবার নেহার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না, নিজের খাওয়ায় আবার মন দেয়। নেহার শাশুড়ি কটমট করে নেহার দিকে তাকিয়ে বলে, তাকায় আস্তে করে বলে, এই মেয়ে, আমাদের খাবার শেষে হতে না হতে তুমি বসে পড়লে কেন খাবার খেতে? আপনাদের খাওয়া তো প্রায় শেষের দিকে, তাই ভাবলাম আমিও বসে পড়ি। শেষের দিকে শেষ হয়নি। অমি ততক্ষণে খাওয়া শেষ করে নিজের রুমে হাঁটা দিয়েছে।
তোমার সাহস দিন দিন বেড়ে চলছে দেখছি। সাহস আমার আগের থেকেই ছিল, কিন্তু দেখায়নি। বড্ড বার বেড়েছো তুমি। কথা বাড়াবেন না মা। শ্বশুর নিশ্চয় নিজের ঘরের অশান্তি সকালে কাজে যাওয়ার সময় সহ্য করবেন না। আর কার উপর রাগ যাবেন আপনি নিশ্চয়ই জানেন। নেহার শাশুড়ি রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। নেহা ওনার যাওয়ার দিকে তাকিয়ে নিজের খাওয়ায় মন দেয়। দেখতে দেখতে 2টো দিন কেটে গেছে। দায়ানের হাতে এখনও তেমন কোনো উন্নতি হয়নি। সেলাই করা জায়গা শুকোতে টাইম লাগবে। এই দুদিনে দায়ানের শরীরে হালকা জ্বর ছিল, তবে এখন আর নেই। হাতে অবশ্য হালকা ব্যথা আছে। সোহাই দায়ানকে খাইয়ে দেয়। দায়ান কিছু বলে না। এখন সোহার হাতে খাওয়ার ছাড়া কোনো উপায় নেই। এই 2 দিনে অফিসে যায়নি, অফিসের কাজ রুমে সামলেছে। দায়ান অবশ্য যতটুকু পারছে বাড়িতে বসে কাজ করছে। সকালে খাওয়া দাওয়া শেষ। সোহা দায়ানকে খাইয়ে দিয়ে এখন সোফায় বসে টিভি দেখছে। খুব মনোযোগ সহকারে টিভির দিকে তাকিয়েছে। দায়ান যখন রুম থেকে বেরোচ্ছিল, ল্যাপটপ নিয়ে সোফা রুমে চলে আসে। এসে দেখে সোহা বসে টিভি দেখছে। দায়ান কথা না বাড়িয়ে অপর পাশের সোফায় পা তুলে বসে পায়ের উপর ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। সোহা টিভিতে কোনো ফানি সিন দেখে খিলখিলিয়ে জোরে হাসে। দায়ান ল্যাপটপ থেকে চোখ তুলে সোহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, তারপর নিজেকে স্বাভাবিক করে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তোলে। উফ সোহাগ, কি শুরু করছো বলো তো? বাচ্চাদের মতো এরকম ভয়ঙ্করভাবে হাসলে আশেপাশের মানুষ তো ভয় পাবে। কি বললেন আপনি? কেন তুমি কালা শুনতে পাওনি কি বলছি? আমার হাসি ভয়ঙ্কর? তার উপর যদি কিছু একটা থাকে এটাই। ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। আমিও তাই বলছি। তোমার এভাবে হাসা একদম ঠিক হচ্ছে না। আমার হাসি সুন্দর দেখে আপনার হিংসা হচ্ছে আমি জানি। নিজের তো আমার মতো হাসতে পারেন না, তাই আমারটা দেখলে হিংসা হয়। আমার বয়ে গেছে তোমার এরকম হাসির উপর হিংসা করতে। বুঝি বুঝি, কচু বুঝো। এরকম ভয়ঙ্করভাবে আর হাসবে না। আশেপাশে কত দুর্বল হাটের মানুষ থাকে, তারা ভয়ে হার্ট অ্যাটাক করবে। আর আমি এদেশের সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব নিলাম, তাই তোমার সাবধান করলাম। আসছে আমার সচেতন নাগরিক। আপনি জানেন আমার হাসি দেখে মানুষ ফিদা হয়ে যেত, কত ছেলে আমার প্রেমে পড়ছে আমার হাসি দেখে। ওইসব মানুষ না, তোমার মতোই পাবনা ফেরত আতপাগল, বুঝলে? কোনো সুস্থ মানুষ তোমার এই হাসি দেখে প্রেমে পড়বে না মনে হয়। কিছু বলতে যাওয়ার আগে দায়ানের ফোনটা বিকট শব্দে তুলে বেজে ওঠে। দায়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে নিজের মুখে আঙুল দিয়ে সোহাকে চুপ করে থাকতে বলে। সোহা দায়ানের কথার উত্তর দিতে না পারে রাগে ফুঁসছে। দায়ান কলটা রিসিভ করলে। হ্যালো রুশ, বল। স্যার, না মানে দোস্ত, আজ তো দেশের বাইরে থেকে একজন আসার কথা ছিল। তোর সাথে মিটিং ফিক্স ছিল আজ বিকেলে, উনি এসে পড়ছেন। এক কাজ কর, ওনাকে বাড়িতে নিয়ে আয়। বাড়িতেই মিটিং সেরে ফেলি, একসাথে লাঞ্চ করে নিব। ওকে, আমি খাবার অর্ডার করে দিতেছি। এত সময় সোহা দায়ানের সব কথা শুনছিল, তাই খাবার অর্ডারের কথা শুনে বলল, এই খাবার অর্ডার দিবেন কেন? আমি কি রান্না করতে পারি না নাকি? আমি করব। তুমি পারবে না, দেশের বাইরে থেকে আসছে, তার উপর আমি রুশ, এতজনের রান্না পারবে না। আলবাত পারবো, কিন্তু ভালোই তো। ভালোই হয় দোস্ত। দোস্ত মানা করিস না। মিস্টার অ্যালেক্স সোয়ার রান্না পছন্দ করবে দেখিস। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। দুপুরের আগে রুশ মিস্টার অ্যালেক্সকে নিয়ে দায়ানের বাসায় উপস্থিত হয়। সোয়া ড্রয়িং রুমে বসেছিল। মিস্টার অ্যালেক্স এসে দায়ানের সাথে হাত মিলায়। দায়ান কাটা হাতের জন্য তার হয়ে ওঠে না, তাই এমনিতে দায়ানকে প্রশ্ন করে, হে হোয়াটসঅ্যাপ আপ দায়ানকে? দায়ান বলায় সোয়া ফিক করে হেসে দেয়। সোয়ার দেখা দেখি রুশও হেসে দেয়। দায়ান সোহা আর রুশের দিকে চোখ পাকিয়ে তাকায়। দায়ানের তাকানো দেখে ওরা মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যায়। মিস্টার অ্যালেক্স সোহাকে দেখে আদো আদো বাংলা বলে, হে, তুমি কি মিসেস শেখ? উম, সোহা হ্যাঁ প্রথম মাথা নাড়ায়। ওয়াও, নাইস টু মিট ইউ। হোয়াটস ইউর নেম? জি সোহা। চোয়া, নাইস নেম। এবার দায়ান শব্দ করে হেসে দেয়, সাথে রুশো। সোহার মুখটা চুপসে। মিস্টার অ্যালেক্স এবার বলে, হে হুশ, আমি ফ্রেশ হব। রুশকে উদ্দেশ্য করে। দায়ান এবার টিপ্নি কেটে বলে, আমার নাম শুনে খুব হাসি পাচ্ছে তাই না? আমারটা তাও দেশে আছে, কিন্তু তোদেরটা? চোহা হুশ, আহা, যেন
আবার হয়ে গেল যেন বেহুশ। নেহার মনটা আজ বেশ ফুরফুরে, তাই নিজের মনে গুনগুন করে গান গাইছে আর কাজ করছে। এই কুটনি মহিলাকে জব্দ করতে পেরেছি, কিছুটা হলো শান্তি। শান্তি শান্তি লাগছে। মানুষের একটা স্বভাব আছে, দাঁড়াতে দিলে বসতে চায়। এই মহিলা এমন হয়েছে। নেহা কিছু বলে না বলে সব মুখ বুজে মেনে নেয় বলে পেয়ে বসেছে। নেহা এখন বুঝতে পারছে নিজে মুখ বুজে এসব সহ্য করতে কোনোদিনও থামবে না। এসব অত্যাচার চলতে থাকবে, নিজের জন্য নিজেকে লড়তে লাগবে। ভেবেছিল সব মুখ বুজে সহ্য করলে একসময় সব ঠিক হয়ে যাবে, আর এত অশান্তি হবে না। অথচ সবই ভুল। মুখ বুজে সহ্য করলে এই অশান্তি দিন দিন বাড়বে ছাড়া কমবে না। অবাক হয়েছে আন্না। এখন থেকে এদেশের প্রতিটা কাজের জবাব দিব নেহা। এতদিন কিছু বলেনি, কারণ যদি নেহার সংসারে ভেঙে যায় তাহলে সেই প্রভাবটা শোয়ার উপর পড়তো। এখন আর কোনো ভয় নেই। বোনটার বিয়ে হয়ে গেছে, এখন কেউ আর বোনকে কিছু বলতে পারবে না। নেহার ভাবনার মাঝে ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে বাড়ি থেকে কল এসছে। মনটা যেন আরও ভালো হয়ে যায়। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে নিজের ঘরে চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বড় আম্মা, আমি বাবা বলছি। নেহা চুপ থাকে কিছু সময়, মনে মনে ভাবে অনেক মান অভিমান হয়েছে বাবার সাথে, আর না, এবার সব ঠিক করে নিবে। তাই খুশি মনে হলো, হ্যাঁ বাবা বলো, কেমন আছো তুমি? শরীর ঠিক আছে? মা কেমন আছে? তোমাদের কতদিন দেখি না বাবা, একবার আসো না বাবা। নেহার বাবা নেহার এমন উৎফুল্ল মনে কথা শুনে কিছু সময় স্তব্ধ হয়ে যায়। চোখের কোণে পানি জমা হয়। কতদিন পর মেয়েটা তার সাথে এমন করে কথা বলছে, বাবা বলে ডাকছে। ধরা গলায় নেহার মাকে ডেকে বলে, রমিলা কই তুমি? দেখে যাও, আমার বড় আম্মা আমারে দেখতেছে, আমার সাথে ভালো করে কথা বলতেছে। নেহার বাবার কথা শুনে বুঝতে পারে বাবার চোখে পানি। নেহা চোখ দিয়ে পানি পড়তে থাকে। এই মানুষটা কত কষ্ট দিছে, এই মানুষটার তো কোনো দোষ নেই। বাবা, তোমার বড় আম্মা এতদিন তোমার অনেক কষ্ট দিয়েছে তাই না? ক্ষমা করো যায় না বাবা, আমি খুবই দুঃখিত। এসব কী ধরনের কথা বড় আম্মা? আমি কিছু মনে করিনি, সব ভুলে যাও। এখন এই যে আমায় অভিমান ভেঙে বাবা বলে ডেকেছ, আমার পরাণটা জুড়ে গেছে। তারপর এত বছর জমিয়ে রাখা কত কথা বলতেছ। নেহা মন খুলে কথা বলছে, একবার হাসতেছে তো আবার কাঁদতেছে। নেহার মা দরজার পাশে দাঁড়িয়ে বাবা মেয়ের কথা শুনে মুখে হাসি ফোটে। তাদের মাঝখানে গিয়ে আর বিরক্ত করতে চায় না। এতদিনে জমানো মান অভিমান শেষ হোক, কথা বলুক ওরা। মিস্টার অ্যালেক্সকে ফ্রেশ হয়ে জন্য রুশ গেস্ট রুমে নিয়ে এসেছে। ডায়ান এবার সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসেছে। সোহা রুশ সেদিকে তাকিয়ে বলে, খুব হাসি পাচ্ছিল না না আমার নাম শুনে? না, এবার হাসো। এখন মন খুলে হাসতে পারবা, কারণ তোমাদের নাম দুটো খুবই হাস্যকর। দায়ান বলে রে, দেখেন মোটেও আমাদের মজা নেবেন না, আমাদের দুজনের নাম তো একা বলেনি, আপনার নামটা বলছে। বলে সব মুখ ভেঙে। ডায়ান থেকে ডায়ান, আর আপনি জানেন না ডায়ানকে কি বলে? ডাইনি বলে, বুঝলেন? আপনাকে সোজা কি বানিয়ে দিলেন একবার ভাবেন। অবশ্য ঠিকই বানিয়েছে, আপনার সাথে নামটা পারফেক্ট ম্যাচ করে। আহা, ডায়ান। শাট আপ সোহা। কোনো কেন এখন চুপ করতে বলেন কেন? নিজের উপর পড়ায় খুব গায়ে লেগেছে তাই না? রুশ, সোহা আর দায়ানে তর্কাতর্কি নীরব দর্শকের মতো হা করে থাকছে। দায়ান কথা বলার সময় দায়ানের দিকে তাকাচ্ছে, সোহা কথা বলার সময় সোহার দিকে তাকাচ্ছে। দোস্ত। রুশ অবাক হয়ে দায়ানকে ডাক দেয়। দুজনে রুশের দিকে তাকায়। দোস্ত, তুই কি আমার দোস্ত? এটা আবার কেমন প্রশ্ন রুশ? না মানে কি, তোর তর্কাতর্কি দেখে কনফিউজ হয়েছে। তুই কি সত্যি দেন? তোরে তো কখনো তর্ক করতে দেখিনি, স্পেশালি মেয়েদের সাথে। তুই মেয়েদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস, ভাবা যায় এগুলো? একটা প্রবাদ আছে জানিস রুশ, সঙ্গদোষে লোহা ভাসে। এখন সামনাসামনি আমাকে দেখে তার সত্যতা দেখ। এই মেয়ের সাথে থাকলে মুখ বন্ধ রাখা উপায় নেই। মানুষকে বাচাল বানিয়ে দেয় এই মেয়ে, তার জলজ্যান্ত প্রমাণ আমি তো চোখের সামনে। সোহাবের কোমরে হাত রেখে বলে, হ্যাঁ, যে এখন যত দোষ সব আমার হয়ে গেল বললেই হলো নাকি? আমি আপনার থেকে শিখেছি এরকম তর্কাতর্কি। আপনি না? আমায় থেকে শিখেছ তুমি? লাইক সিরিয়াসলি? একটু ভাব নিয়ে থাম। মেয়েদের মতো ঝগড়া লাগতেছিস কেন আবার? আজীব,
কি হয়ে গেল তোর ভাই? দায়ানকে উদ্দেশ্য করে রুশ জিজ্ঞাসা করে। দায়ান রুশের দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করে, কি বললি তুই রুশ? আমি মেয়েদের মতো ঝগড়া লেগে তোর কানের নিচে এক থাপ্পড় লাগাবো। এবারে রুশের থেকে হুশ, তারপর বেহুশ। বোনের হয়ে বন্ধুর সাথে লাগতে আসছে। ভাই দয়া করে আমায়। দুই হাত এক করে মাপ চাওয়ার ভঙ্গিতে বলে ওঠে রুশ। তোরা ঝগড়া শুরু কর, আবার আমি সবাই বসে হাততালি দিই, তোদের উৎসাহ দিই। নিয়ে শুরু কর, কারো সাইড আমি নিব না, তোরা তোদের কাজ চালিয়ে যা। সোহা এবার বলে, শুনুন আপনারা, ঝগড়াঝাটি বাদ দেন এখনের জন্য, পরে আবার এখান থেকে শুরু করব। মনে করিয়ে দিবেন কোথা থেকে। এখন আমি ঝগড়া করতে পারবো না। ঝগড়ার মেন পয়েন্টগুলো এখন ভুলে গেছি। মেন পয়েন্টগুলো আবার মিলিয়ে নেই, তারপর আবার ঝগড়া শুরু করব। নয়তো আমার পরে খুব আফসোস হবে, কেন ওই পয়েন্টগুলো বলতে পারলাম না। তাছাড়া খেয়ে দেয়নি, এখন ঝগড়া করার মতো একদম শক্তি নেই। রুশ হাঁ করে শোয়ার দিকে তাকিয়েছে। দায়ানের একটু কাজ ঘেঁষে বসে কানের কাছে মুখ নিয়ে বলে, ভাই তুই এটা কই পাইলি? তোর জীবন তো ভবিষ্যতে তেজপাতা বলে উড়ে বেড়াবে। আমার বোন বলে বলছি না, পাইছিস একখান দোষ। ওদের মাঝে মিস্টার অ্যালেক্স ফ্রেশ হয়ে বেরিয়ে এসে, তাই সবাই চুপ হয়ে যায়। মিস্টার অ্যালেক্সের ডায়ানা রুশের পাশে বসে অফিসিয়ালি কথাবার্তা বলতে শুরু করে। সোহা তাই এখানে না দাঁড়িয়ে রান্নাঘরের দিকে চলে যায়। মিস্টার অ্যালেক্স আসার আগে সব রান্না শেষ করছিল, এখন পরিবেশনের পালা। খাবারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে রাখে, তারপর দায়ানকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই আপনারা এখন এসব কথাবার্তা বাদ দিন, লাঞ্চ করে নিন, তারপর বইলেন, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি এসেন, খেয়ে নিন। মিস্টার অ্যালেক্স, লেটস গো, বলে দায়ান উঠে এসে ডাইনিং টেবিলে বসে পড়ে। রুশ আর অ্যালেক্সও এসে বসে পড়ে। সোহাকে সবাই খাবার বেড়ে দিচ্ছে। ডাইনিং টেবিলে সব বাঙালি খাবার দেখে রুশের কানে কানে আস্তে করে বলে, রুশের ব্লান্ডার হয়েছে কি? রুশ জিজ্ঞেস করে, তোর মাথায় ছিল না মিস্টার অ্যালেক্স বিদেশি চাইনিজ খাবার খাবে, দেশীয় খাবার না? এখন এগুলো উনি কী করে খাবেন? সব দোষ তোদের দুটোই। ওই মেয়ে রান্নার করার জন্য নাচতে শুরু করলো, আর তুই হাততালি দিয়ে তাকে উৎসাহ দিয়েছিস। গাধা, এমনিতে নাচনি বুড়ি, তার উপর তুই ঢুলের বাড়ি। লাও এবার ঠেলা সামলাও, তাড়াতাড়ি খাবার অর্ডার দে, যেন 20 মিনিটের মধ্যে পৌঁছায়। আমি দেখি মিস্টার অ্যালেক্সকে ম্যানেজ করার ট্রাই করি। রুশ হ্যাবোধক মাথা নাড়ায়। দায়ান কিছু বলতে যাবে মিস্টার অ্যালেক্স উদ্দেশ্য করে বলে, তার আগে, ওয়াও বেঙ্গলি ফুড, আই লাইক ইট ভেরি মাচ। রুশ মাত্র খাবার অর্ডার দিতে নিয়েছিল, মিস্টার অ্যালেক্সের দিকে তাকিয়ে আবার দায়ানের দিকে তাকায়। দায়ান রুশ একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। রুশ দায়ানের দিকে তাকিয়ে বলে, দোস্ত, তোর কাটা হাত দিয়ে খাবি, চামচ ধরতে পারবি কিনা সন্দেহ আছে। আমি এখন খাবো না, খিদে নেই, পরে খেয়ে নিব, তোরা খাওয়া শুরু কর। কিন্তু? কোনো কিন্তু না, আপনারা খাওয়া শুরু করুন, উনি আমার সাথে খেয়ে নেবেন, সব বলে। রুশ মজাশাল বলে, ওয়াও টুরু লাভ। দায়ান চোখ পাখিয়ে তাকে রুশের দিকে। রুশ হাসার চেষ্টা করে খেতে শুরু করে, নয়তো এখন আর কিছু বললে টেবিলে ধুলাই শুরু করে দেবে। মিস্টার অ্যালেক্স এক চামচ খাবার মুখে নিয়ে বলে, ইটস রিয়েলি এমি, মিসেস চোয়া, গুড কুকিং। সোয়া মনে মনে, আবার আমায় ছোঁয়া বললে, তোরে কুকিং করে ফেলবো। মুখে কিছু বললে, মাই নেম ইজ শোয়া, ইটস শোয়া নট চোয়া, চোয়া। মিস্টার অ্যালেক্স, শোয়া বলার চেষ্টা করুন। মিস্টার অ্যালেক্স অনেক চেষ্টা করে বলতে পারলেন না শোয়ার সঠিক নামটা। শোয়া বিরক্ত হয়ে বলে, থাক, অনেক হয়েছে, বাদ দেন। নাম যখন নতুন করে রেখেছেন, এবার আঁকি কেটে দিন কেমন? মিস্টার অ্যালেক বুঝতে না পারে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, তারপর আর কথা বলে না, খুব মনোযোগ দিয়ে খাবার খেতে থাকে। সোহা দায়ান আর রুশের মাঝখানে দাঁড়িয়ে আস্তে করে বলে, আমার কি ইচ্ছে করছে জানেন? দায়ান আর রুশ সর দিকে তাকিয়ে চোখের ইশারায় জানতে চায়, আমার এই ভত্তার ব্যাটার খাওয়ালে কেমন হবে বলেন তো? বেশ হবে, দারুণ আইডিয়াটা। শোয়ার কথা শুনে রুশের গলা শুকিয়ে যায়। ওই দিনের দৃশ্য চোখে ভেসে তাড়াতাড়ি পানি খেতে শুরু করে। দায়ান বলে, একদম না। সব মুখ ভাঙছে। সব মিস্টার অ্যালেক্সকে বলে, মিস্টার গ্যালেস, আপনার কিছু লাগলে বললেন, একদম লজ্জা পাবেন না। খাবারের সামনে আবার কিসের লজ্জা? আপনার সামনেই রাখা আছে সব, আপনি
যতটুকু খাবেন নিয়ে খান, ঠিক আছে মিস্টার গেলেস? তাই শুকনো কাশি দিয়ে জানতে চাই, মিস্টার গেলেস মানে কি? গেলেস কি শোয়া? আরে আপনি গেলেস ছিলেন না? আমাদের দিকে গ্লাসকে গ্রাম্য ভাষায় গেলেস বলে, বুঝলেন? আর উনি আমাদের কত সুন্দর সুন্দর নাম দিয়েছে, তাই ভাবলাম আমিও একটা দিই। আমি এবার কারো ঋণ রাখি না। সুন্দর না নামটা? নাম দিচ্ছি, কিন্তু আকিকে দিতে পারবো না। ওনারা ওনারটা দিতে পারবে না। আবার আবার এত টাকা পয়সা নেই। দেন অনেক কষ্টে দুই হাতে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করি। রুশ হওয়ার কথা শুনে খাবার না খেয়ে মুখে উঠে বিষম খেয়ে কাশতে শুরু করি। সব মিটমিটিয়ে হাসে এদের অবস্থা দেখে। মিস্টার অ্যালেক্স বেচারা খেতে খেতে এদের তিনজনের কাণ্ড দেখছে। এতটা বাংলা তিনি বলতে বা বুঝতে পারেন না, তাই বোধগম্য হয়নি ওরা কি বলছে বা কী কারণে হাসাহাসি কাশাকাশি করছে। নিহা তার বাবার সাথে কথা বলে পিছনে ফিরতে দেখে তার শাশুড়ি ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। হঠাৎ তার পিছনে ফিরে কাউকে দেখে প্রথমে ঘাবড়ে যায় নিহা। তারপর নিজেকে সামলে বলে, কিছু বলবেন মা? হেসে হেসে কার সাথে কথা বলছে কেন বলুন তো? আমি কি এখন কারোর সাথে কথা বলতে গেলে আপনার থেকে পারমিশন নিতে হবে? অবশ্যই নিতে হবে। ভুলে যেও না তুমি তোমার বাপের বাড়িতে নেই এখন। আমি একদম সহ্য করব না বাড়ির কাজ ফেলে। উনি হাসি তামাশা করছেন। কাজ এখন করি, পরে করি, ফেলে রাখি বা করে ফেলি, আপনার তো দেখার বিষয় না। সব কিছু আপনি ঠিক টাইমে পেলেই হলো। এত কথা শোনানোর তো কোনো কারণ দেখছি না। আর ফেলে রাখলে তো আপনি করে দিবেন না। এত কথা বলে কি লাভ? মুখটা বেশি চলছে না তোমার? এতদিন চুপ থাকলে কথা বলার জন্য গলার স্বর লাগে না, এটাতে জং ধরেছে বুঝেন? তাই মুখটা বেশি বেশি করে চালিয়ে জং ছোটাচ্ছি বলে নেহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাশ কাটিয়ে চলে যায়। বড্ড বার বেড়েছ মেয়ে। কথায় আছে না, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। কথাটা মনে মনে আওড়ায় নেহার শাশুড়ি। দুপুরের খাবারে রুশ মিস্টার অ্যালেক্স শেষ করে তৃপ্তির ঢেকুর তোলে। খাওয়া শেষ হতে মিস্টার অ্যালেক্স রেস্ট নেওয়ার জন্য পাঠায়। রুশও চলে যায় একটু রেস্ট নেওয়ার জন্য। দুপুরে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, এখন ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে, রেস্ট না নিলে নয়। রুশ আর মিস্টার রেস্ট নেওয়ার জন্য চলে যেতে শোয়া হাত ধুয়ে প্লেট নিয়ে দায়ানের পাশের চেয়ারে বসে খাবার মাখিয়ে খুব সুন্দর করে দায়ানের মুখের সামনে ধরে। দায়ান শোয়ার দিকে তাকিয়ে বলে, আমি এখন খাবো না, খিদে নেই আমার। তুমি খাও, সকাল থেকে অনেক কাজ করছো, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, তুমি খেয়ে নাও। কেন খাবেন না? আশ্চর্য তো, বেলা কয়টা বাজে সেদিকে আপনার কোনো খেয়াল আছে? খেয়ে নিন চুপচাপ। আমি কোনো কথা শুনতে চাই না, ওষুধ আছে, আপনার ভুলে গেছেন? তার উপর আবার ঠিক টাইমে না খেলে বুকে ব্যথা করবে। সো লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিন। পাগল হয়েছে নাকি? বাড়িতে আমরা একা, আরও লোক আছে, ওরা দেখলে কীভাবে ভাবতে পারছো তুমি? লজ্জায় পড়তে হবে। তার মধ্যে রুশ দেখলে তো কথাই নেই, আমাকে নিয়ে লেগ পুল করবে। এগুলো কীরকম কথা বললেন আপনি? আমরা কি এখানে বসে প্রেম করছি নাকি? এত ভাবাভাবি হবে? আর ওরা কেউ আসবে না, চুপচাপ খান। বাই এনি চান্স যদি এসেও পড়ে তো আমি রুশ ভাইকে মানা করে দেব আপনাকে লেগ ফ্লিং করতে। হয়েছে, এবার হা করুন। দায়ান তবুও খেতে চায় না, উঠে যেতে চলে যেতে নেয়। সোয়া তাড়াতাড়ি দায়ানের হাত ধরে বসিয়ে দেয় আর নিজের পা দিয়ে দায়ানের পা জোরে পেঁচিয়ে দেয়। হোয়াট এগুলো কীরকম ব্যবহার সোয়া? পা সরাও, একদমই না। এত সময় ভালোভাবে বলছি শুনেননি, এখন এভাবে চুপচাপ খেয়ে নিন, নয়তো আমাকে তো চেনেন। একদম কোলের উপর উঠে বসে দেন আপনাকে খাওয়াবো। আপনি কি সেটাই চাইছেন? আমার কোনো আপত্তি নেই বলে লজ্জা পাওয়ার ভান ধরল। দায়ান পড়েছে মহাঝামেলায়। এই মেয়ে যে না খেলে ছাড়বে না সেটা খুব ভালো করে উপলব্ধি করে পেরেছে, তাই চুপচাপ হা করে খাবারটা মুখে নেয়। খাবার তো খাচ্ছি, পাটা সরাও। না, আপনার খাবার শেষ না হওয়া অবধি আমি পা সরছে না। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোমার খবর আছে। দায়ানের দিকে তাকিয়ে মুখটা বাচ্চাদের মতো করে, প্লিজ খেয়ে নিন না চুপচাপ তাড়াতাড়ি। আমার প্রচুর খিদে পেয়েছে, আপনাকে খাইয়ে তারপর আমি খাবো। আপনি না খেলে আমি খেতে পাচ্ছি না। দেখেন কত বেলা হয়ে গেছে, কিছুক্ষণ পর আসরের আজান দিয়ে আসবে। দায়ান ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি অনেক বেলা হয়ে গেছে। শোয়ার মুখটা ছোট হয়ে গেছে, হয়তো খিদে পেয়ে গেছে তাই।
তাই কথা না বাড়ায় চুপচাপ খেতে থাকে। সোয়া খুব মনোযোগ দিয়ে দায়ানকে খাওয়াচ্ছে। দায়ান খাবার মুখে তুলে নিচ্ছে আর মলিন হয়ে যাওয়া সোয়ার মুখের দিকে তাকিয়েছে। সোয়া খাবার মাখতে মাখতে জবাব দেয় সোয়া। দায়ান কোনো ভনিতা ছাড়া সোজাসাপটা বলে ওঠে, তুমি আমার সাথে খেয়ে নাও, নয়তো এত লেট করলে খেলে তুমি অসুস্থ হয়ে যাবে। সোয়া চোখ জোড়া চিকচিক করে ওঠে খুশিতে দায়ানের কথাগুলো শুনে। দায়ান বলে, আপনি সত্যি বলছেন? এই প্লেট থেকে আমি খেয়ে নেবো? আপনার কোনো প্রবলেম হবে না? না, তুমিও খাও। ওকে বলে সোয়া একই প্লেট থেকে খাবার খেতে থাকে। একবার দায়ানের মুখে খাবার তুলে দিচ্ছে তো একবার নিজের মুখে। দায়ানের দিকে তাকিয়ে সোয়া মনে করেন লোকটা অতটাও খারাপ নয়, মনটা খুব নরম, কাউকে দেখাতে চায় না, সবাইকে নিজের গম্ভীর মুডটাই দেখায়, নিজের ভিতরে রাখা কোমল হৃদয়টা কাউকে দেখাতে চায় না। লোকটা পুরো নারকেলের মতো, উপরটা শক্ত ভিতরটা নরম। আমি জানি না কেন আপনি এমন হয়ে গেছেন। দেখেন, আমি আপনাকে পাল্টে দিব, আপনি মন খুলে আসবেন, তার জন্য যা করা লাগে আমি করব। সোয়ার ভাবনার মাঝে দায়ান বলে, সোয়া তুমি এবার খাও, আমি আর খেতে পারবো না। খেতে পারবে না মানে? এই কয়টা খাবারে পেট ভরে গেল আপনার? আমায় বোকা পেয়েছেন? না, খাওয়ার বাহানা দিতেছেন আমায়। কোনো বাহানা চলবে না, চুপচাপ খাবার খেতে থাকেন। আরে কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু না। অনেক জোরাজুরির পর দায়ান আর কয়েক লোকমা খায়। তারপর সোয়া নিজে খাবার খাওয়া শেষ করে। দায়ান ওষুধ খাইয়ে দেয় আর সোয়া নিজের ওড়নাটা দিয়ে দায়ানের মুখ মুছিয়ে দিতে ভুলে যায়। দায়ান ঠাই হয়ে বসে রয়, মনে চাচ্ছে সোয়া যেন তার ওড়নাটা দিয়ে মুখ মুছে দেয়, কিন্তু কোথায় কি, মেয়ে তো থালা বাসন নিয়ে পড়েছে। দেখো কাল কি ভাব নিয়ে বলল, আপনার মুখ মুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম, আর একদিন না যেতে ভুলে গেছে। এক মনে কাজ করে চলছে, আসলে সে বেমালুম ভুলে গেছে। দায়ান সোয়ার দিকে তাকিয়েছে। সোয়া তা দেখে দায়ানকে একটা মুচকি হাসি উপর দেয়। দায়ান কিছু না ভেবে সোয়ার ওড়নাটা টান দিয়ে নিজের মুখ মুছতে থাকে আর বলে, এইভাবে দায়িত্ব নিতে আসছো? দেখো না মুখে পানি লেগে আছে। সোয়া ওড়নাটায় টান পড়ে দায়ানের দিকে তাকিয়ে পুরো অবাক। দায়ান তার ওড়না দিয়ে মুখ মুছছে। এটাই কি তার স্বপ্ন? দায়ানের কথাগুলো বুঝতে পারলো কোনো বাস্তব স্বপ্ন না বাস্তব। দায়ান মুখ মুছে ততক্ষণে সবাই যেতে নেয়। সোয়া নিজের ভাবনা থেকে বেরিয়ে দায়ানকে বলে, ওইখানে বসতে যাইতেছেন কেন এখন? রুমে একটু শুয়ে রেস্ট নিন, ভালো লাগবে। এমনিতে জ্বর থেকে উঠে এসছেন, শরীরটা নিশ্চয় দুর্বল। ওরা আসলে আমি আপনাকে ডেকে দেব। দায়ান তাই করে রুমের দিকে যেতে নেয়। সত্যি একটু শোয়া দরকার। যেতে যেতে বলে, তুমি এসব রেখে একটু রেস্ট করে নাও, সকাল থেকে কাজ করে যে চলছো, শরীরটা খারাপ করবে। আপনি যান, আমিও যাব। সন্ধ্যার দিকে দায়ান, রুশ, মিস্টার অ্যালেক্স তাদের অফিসিয়াল কথা শুরু করে, ব্যবসায়িক অনেক কিছু ওরা আলাপ আলোচনা করে আর ডিল ও সাইন করে দায়ান মিস্টার অ্যালেক্সের সাথে। মিস্টার অ্যালেক্স বেরিয়ে যাওয়ার আগে সোয়ার অনেক প্রশংসা করে, স্পেশালি রান্নার। সোয়া বলেছিল রাতে খেয়ে যেতে, শুনিনি কি একটা কাজ আছে নাকি। রুশ মিস্টার অ্যালেক্সের সাথে বেরিয়ে গেছিল বিদায়ের বেলায়। ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায়, বোঝাই যায়। এর মধ্যে 5 দিন কেটে গেছে। সোয়া আর দায়ানের সম্পর্কে উন্নতি না হলে অবনতি হয়নি। দায়ানের হাত এখন কিছুটা ভালো, গতকাল গিয়ে সেলাই খুলে এনেছে। অবশ্য হাত দিয়ে এখনো কিছু করতে পারব না, শুকাতে টাইম লাগবে। সোয়া দায়ানকে খাইয়ে দেয়। এরপর সোয়া ভার্সিটিতে গেছে 2 দিন, অবশ্য নিজে থেকে যায়নি। দায়ান সোয়াকে ধমকিয়ে ধমকিয়ে পাঠিয়েছে, কত বাহানা দিয়েছিল না যাওয়ার জন্য। দায়ান একা রেখে যাবে না, এই হাত দিয়ে কিছু করতে পারবে না, সোহাকে ছাড়া। কিছু প্রয়োজন হলে তখন কে দেখবে? ঝামেলা খালা তো নেই যে বলে যাবে। কিন্তু কে শুনে কার কথা? সোয়া জেদি হলেও দায়ান ময়া জেদি, কোনো বাহানা শুনেনি। শেষে দায়ানের সাথে না পেরে গোমরা মুখে এসে ভার্সিটি যাওয়ার আগে অবশ্য দায়ানকে হাজারখানা উপদেশ দিয়ে গেছে। দায়ান ও বলেছে সব মেনে চলবে, তারপর গেছে। আর সকাল সকাল সব কাজ সেরে ফেলেছে সোহা, কারণ আজ দায়ানের সাথে শপিংয়ে যাবে। দায়ান বলেছে তাড়াতাড়ি সব কাজ শেষ করার জন্য। সময় বাড়ার সাথে সাথে লোকজনের ভিড় বাড়তে থাকে, আর দায়ান এত ভিড় লোকজনের সমাগম পছন্দ না। তাই সকাল সকাল দুজনে বেরিয়ে পড়ে। অবশ্য শপিং করার একটা কারণ আছে। আরও 2 দিন আগে দায়ান জানিয়েছে তাদের বিজনেস ম্যানদের জন্য একটা পার্টির আয়োজন করেছে, সেখানে ফ্যামিলি সহ উপস্থিত থাকতে হবে। তাই দায়ান যেন সোহাগও যেন যায়, একা বাড়িতে রেখে যাবে না।
আর জামেলা খালাও বাড়িতে নেই যে সোয়ার কাছে রেখে যাবে, তাই সোয়াকে যেতে হয়েছিল। সোয়া খুব খুশি হয়েছিল, তারপর আবার মন খারাপ হয়ে যায়। আমার তো ভালো কোনো জামা নেই, যা আছে তারপরে তো ওইসব পার্টিতে যাওয়া যাবে না, কত বড়লোক মানুষ যাবে, এসব ড্রেস পরে গেলে তো মানুষ কী বলবে, সবাই তাকিয়ে থাকবে আর হাসাহাসি করবে, ওনার তো মান সম্মানের একটা ব্যাপার আছে। এসব ভাবতে ভাবতে সব মুখ কালো করে ফেলে। ডায়ান হয়তো সোয়ার মনের কথাটা বুঝতে পেরেছিল, তাই সোয়াকে শপিং করিয়ে দেওয়ার কথা নিজেই বলেছে। দুজনে শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ আর ডায়ান নিজে গাড়ি ড্রাইভ করেনি, ড্রাইভার নিয়ে এসেছে। হাতটা এখনও একটু একটু ব্যথা করছে। কিছু সময়ের মধ্যে ওনারা পৌঁছে যায়, কারণ বেশি দূরে নেই। ডায়ান বাচ্চার কিছুটা কাছে এসে গাড়ি থেকে দুজনে শপিং কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়ে। দোহা সোহা ডায়ানের পাশাপাশি হাঁটছে। এই শপিং কমপ্লেক্সের কথা অনেকেই শুনছিল, ইউটিউবে দেখেছিল, কিন্তু সামনাসামনি দেখেনি। চারিদিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সাথে জোরে ধাক্কা খায়, পড়ে যেতে নিয়ে নিজেকে অনেক কষ্টে বাঁচিয়ে নেয়। সামনে তাকিয়ে কথা বলতে নেবে তার আগে কোনো মেয়ে কণ্ঠে আগত বাক্য শুনে স্তব্ধ হয়ে যায়। চোখ দিয়ে স্রোতধারা বয়ে চলে নীরবে। যার সাথে ধাক্কা খেয়েছে তাকে মাত্র সরি বলতে নেই, কিন্তু তার আগে মেয়েটি তাকে যা নয় তাই বলে অপমান করতে লাগে। কানা নাকি চোখে দেখতে পাও না, ইচ্ছে করছে ঠাটিয়ে চড় দিই। জীবনে মনে হয় এরকম শপিং মল দেখেনি। অবশ্য পোশাকে বেশভূষা দেখে মনে হচ্ছে কোনো ক্ষেত থেকে উঠে এসছে। মেয়েটি কথা বলার সাথে দাঁড়ানো বান্ধবীগুলো শব্দ করে হেসে দেয়। নিশ্চয় শুধু দেখে দেখে চোখ জোড়াতে এসেছে। আহারে, তোমাদের মতো লো স্ট্যান্ডার্ডের মেয়েরা বা আর কি করবে? আমাদের সাথে ইচ্ছে করে ধাক্কা লাগিয়েছে না সিম্পেথি পাবার আশায়। আমার মনটা আবার অনেক বড়, আমি তোমায় একটা ড্রেস কিনে দিই বলে মেয়েটা তার বান্ধবীর দিকে তাকিয়ে আবার হাসতে লেগে। কিন্তু হঠাৎ কারো কথা শুনে সবার হাসি বন্ধ হয়। তাই নাকি মিসেস হোয়াটএভার, আপনার এত বড় মন নিয়ে রাস্তাঘাটে চলাচল করেন, কি কোনো সমস্যা হয় না আপনার? আহারে, আমি আমার জীবনে প্রথম এত বড় মনের মেয়ে দেখেছি, বুঝলেন? সোহা এখনো নীরবে চোখের পানি ফেলে চলছে। এত অপমান সহ্য করতে পারছে না। কতগুলো কথা শোনালো মেয়েটা। ওর তো কোনো দোষ ছিল না, তাও সরি বলতে চেয়েছিল। কিন্তু তার আগে মেয়েটার কথার বান ছুটতে লাগলো। ডায়ান এত সময় সোহার সাথে ছিল না, তাই ফোন চাপতে চাপতে সামনে এগিয়ে গেছিল। পরে সাথে সোহাকে না দেখতে পেয়ে পিছনে বেঁকড়োয়। পরে শুনতে পেরে মেয়েগুলো সোহাকে যা তা বলে অপমান করছে। আর দায়ান চুপ করে থাকার লোক নেই, তাই সে যোগ্য জবাব দিতে হয় খুব ভালো করে জানে। মেয়েটি দায়ানকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে, এটা দায়ান শেখ। আব্বুর সাথে অনেকবার দেখেছে ব্যবসায়িক মেয়েটিকে, অবশ্য দায়ান তাকে দেখেনি। সে দেখেই পছন্দ করে ফেলেছে। তারপর আব্বুর মুখে দায়ানের প্রশংসা শুনে শুনে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিল। আব্বুকে বলে দিয়েছিল বিয়ে করলে দায়ানকে করবে। আব্বু যেন যে করে হোক দায়ানকে তার জন্য এনে দেয়। আব্বু তাকে বলেছে এখন একটা কাজ নিয়ে বিজি, কাজ শেষ হলে এই বিষয়ে দায়ানের সাথে কথা বলবে। মেয়েটা ভাবনা ছেদ ঘটায় দায়ানের কথায়। তা ম্যাডাম, না হয় কানা দেখতে পায়নি, আপনি কেন দেখতে পাননি বলুন তো? আপনার চোখ তো দেখার কথা, তাহলে ধাক্কা খেলেন কীভাবে? আপনার ওকে ওকে চড় মারতে ইচ্ছে করছে, রাইট? বিলিভ মি, আমারও ইচ্ছে করছে ঠাটিয়ে চড় মারতে, কিন্তু আফসোস পারলাম না। মেয়ে মানুষের গায়ে আমি খুব সহজে হাত তুলি না, আমার লিমিট ক্রস করলেও ছাড়ি না। এতটা ভালো মানুষ আবার আমি নেই। আর কি যেন বলেছিলেন? ওর পোশাকের বেশভূষা দেখে মনে হচ্ছে কোনো ক্ষেত থেকে উঠে আসা। সে রাইট, রাইট মিস। এখানে আসা প্রতিটি মানুষ বুঝতে পারছে কে কোথা থেকে এসেছে, কার ক্লাস কেমন। ও শালীনতা বজায় রেখে পোশাক পরলে যদি লো স্ট্যান্ডার্ড খেদ হয় তাহলে ভালো। অ্যাটলিস্ট কেউ তো আর ওর শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না। আর কি কি যেন বলেছিলেন মিস? ও মনে পড়ছে, দেখে চোখ জোড়ানোর জন্য এসেছে। কেন, ওর কি কেনার ক্ষমতা নাকি? ও দেখে দেখে চোখ জোড়াতে আসবে কেন? এই সামান্য দু চারটে শপিং মল কেনার সামর্থ্য আছে আমার ম্যাডাম, তাই আমার ওয়াইফকে চোখ দিয়ে দেখে মন জোড়াতে আসতে হবে না, চাইলে পুরো মলটাই কিনে নিতে পারি। উপরটা দেখে কখনো ভিতরটা বিচার করবে না। সবাই তো আর আপনার মতো শো অফ করে বেরোয় না। কিছু কিছু মানুষ অসাধারণ হয়ে সাধারণ থাকতে পছন্দ করে, যেমন আমার ওয়াইফ। বলে দায়ান সোহাকে
কাছে নিয়ে এক হাতে নিজের কোমরে জড়িয়ে নিজের সাথে মিশে নেয়। সব ফ্রিজ হয়ে যায়। ডায়ানের দিকে তাকিয়ে বলে, মেয়েটি ডায়ানের বলা কথা, আমার ওয়াইফ কথাটা শুনে বড়সড় ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে জমিয়ে রাখা আশাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চোখের কোণে নোনা জল জমতে থাকে। হৃদয়ের সাজানো সুপ্ত আশাগুলো সব ভাঙতে থাকে। ডায়ান আবার মেয়েটিকে বলতে শুরু করে, এই যে দেখেছেন, আপনি এতগুলো কথা বললেন কিন্তু একটাও শব্দ বলেনি আপনাকে, অথচ দোষ কিন্তু ওর ছিল না, তাও চুপচাপ রয়েছে। এটা কিন্তু ওর দুর্বলতা না, এটা ওর পারিবারিক শিক্ষা। আর আপনার ব্যবহারে যে কেউ বলে দিতে পারে আপনি কেমন শিক্ষাতে মানুষ হয়েছেন। আর আপনি চাইলে আমার ওয়াইফ আপনাদের সবাইকে শপিং করিয়ে দিতে পারে, আনলিমিটেড অফার, আপনার আর আপনার ফ্রেন্ডদের জন্য। যে যা ইচ্ছে কিনবে, বিল পে আমি করব। আমার ওয়াইফ আবার লোকদের দান করতে খুব ভালোবাসে। দায়ানের কথাটা মেয়েটির বুকে ছুরির আঘাতের মতো লাগলো। নিজের প্রিয় মানুষের মুখ থেকে কেউ এসব কটু বাক্য সহ্য করতে পারে না। মেয়েটির রাগে দুঃখে নিজের জামা হাতের মুঠোয় রাখে। একেই তো নিজের ভালোবাসার মানুষ অলরেডি অন্য কারো হয়ে গেছে, তার উপর মানুষটা তাকে কত কথা শোনাচ্ছে। তার ওয়াইফ আবার চোখের সামনে মেয়েটির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়েছে। মেয়েটির ইচ্ছে করছে পুরো মলে আগুন লাগিয়ে দিতে, সব কিছু ধ্বংস করে দিতে। পাশে বান্ধবীগুলো হয়তো বুঝতে পারছে মেয়েটির মনে অবস্থা, কারণ তারা দায়ানকে দেখে অবাক হয়ে গেছে। ওদের বান্ধবী দায়ানকে নিয়ে সারাক্ষণই কথা বলে, পিকেও দেখেছে দায়ানে, তাই তাদের চিনতে কোনো অসুবিধা হয়নি। দায়ান মেয়েটিকে বলে, নেক্সট টাইম কারোর সাথে ভালো ব্যবহার না করেন, খারাপ ব্যবহার করবেন না। কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে বলে সোহাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটি এক দৃষ্টিতে দায়ানে যাওয়ার দিকে তাকিয়ে থেকে, দায়ানের হাতটা এখনো সোহার কোমরে জড়িয়েছে। দোস্ত, তুই ঠিক আছিস? চল বাড়ি চল, এখানে থাকা লাগবে না, নিজেকে শক্ত কর। নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে অন্য মেয়েগুলো। মেয়েটি নিজেকে সামনে নিয়ে বলে, আমি ঠিক আছি বলে ওদের রেখে মেয়েটি এক প্রকার দৌড়ে বের হয়ে যায় মল থেকে। দায়ানের দিকে তাকিয়ে সোহা তাকিয়েছে। এই লোকটা এত ভালো কেন? সবসময় বিপদ থেকে ঠিকই রক্ষা করে নেয়। আজ মেয়েটি কতগুলো কথা শুনিয়ে দিল তার জন্য। বাবার প্রতি সোহার ভালোবাসা আরও হাজার গুণ বেড়ে গেল এরকম একটা মানুষকে নিজের জীবনসঙ্গী করে এনে দেওয়ার জন্য। কি সুন্দর লোকটা তার প্রতি অপমানের যোগ্য জবাব দিয়েছে। কে বলেছে জায়ান তাকে স্ত্রী হিসেবে মানে না? মুখে হয়তো বলে মানে না, কিন্তু প্রতিটা পদে পদে দায়ান উপলব্ধি করিয়ে দেয় দায়ানের কথা ও কাজে সোহা তার ওয়াইফ। দায়ান হয়তো নিজেই জানে না নিজের অজান্তে সোহাকে কতটা কাছে টেনে নিয়েছে, কতটা আপন করে নিয়েছে। আর বেশি দেরি করে জামাইজান দেখেছেন আপনার আমাকে ভালোবাসতে? আমি সেই দিনের অপেক্ষা হয়েছে। আমার মন বলছে আর বেশি দিন আমায় অপেক্ষা করতে হবে না। আপনি আমায় পুরোপুরি মেনে নেবেন, কাছে টেনে নেবেন, ভালোবাসবেন, খুব ভালোবাসবেন। সব মনে মনে কথাগুলো বলে। এতটা সময় মেয়েটির অপমানে চোখ দিয়ে পানি পড়ছে। এখনও দায়ানের কেয়ার দেখে চোখে পানি চিকচিক করছে। শোয়ার ভাবনার মধ্যে দায়ান বলেছে, ইচ্ছে করছে তো থাটিয়ে তোমার গালেই চড় লাগাই। এত সময় কি কথা বলার মেশিন অফ হয়ে গিয়েছিল তোমার? কথা বলতে পারিনি? চুপ করেছিলে কেন? মেয়েটি এত কি না বললো, একটা কথারও জবাব দাওনি কেন? চোখের পানি ফেলে তুমি মেয়েটিকে আরও বুঝিয়ে দিয়েছিলে যে তুমি সত্যি দুর্বল। যেখানে সেখানে চোখের পানি ফেলবে না বলে দিলাম। আরে, যদি কাঁদতে হয় তাহলে আমি নিজেও জানি না কী করব। নিজের অপমানের জবাব নিজে করতে শেখো। সবসময় তোমার হয়ে কথা বলার জন্য অন্য কেউ থাকবে না। আর অন্য সময় তো কথা বলে মাথা খারাপ করে দাও। তখন চুপ ছিলে কেন? আমার একটা কথাও ছাড় দাও না। তখন কি হয়েছিল বলো তো? গলা মিউট হয়ে গেছিল? সোহা দায়ানের কথায় কেন কথা বলে না, চুপচাপ থাকে? সত্যি বলতে একটু ঘাবড়ে গিয়েছিল হঠাৎ করে। দায়ান আরও কতক্ষণ সোহাকে কথা শুনে তারপর শান্ত হয়। তারপর দায়ান অনেকগুলো ড্রেস কিনে দেয়। ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব, কসমেটিক, জুতা আরও নানান প্রয়োজনীয় জিনিস কিনে দেয়। শাড়ি, গয়না কিনে দেয়। সোহা এত সব ড্রেস দেখে হাঁ করে তাকিয়েছে। এই লোকটা এতগুলো নিতে বলেছে, এগুলো কবে পরে শেষ করবে সে? মনে মনে
নিজেই নিজেকে জানতে ইচ্ছে করে, সামনাসামনি কিছু বলে না। এমনিতে রেগেছে, যদি আরও রেগে যায় সেই ভয়ে। দায়ানের জন্য কয়েকটা ড্রেস আর জুতা কিনে বেরিয়ে এসে ওরা মঠ থেকে। পরের দিন সকাল সকাল শোয়া উঠে নামাজ পড়ে, তারপর রান্নাঘরে গিয়ে দায়ানের জন্য কফি বানায়। কফি বানিয়ে হাতে কাপটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দায়ানের রুমের সামনে দাঁড়িয়ে ছোট করে দরজায় একটা টোকা দেয়। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না। আবারও শোয়া টোকা দেয়। না, কোনো সাড়া শব্দ নেই। তাই আস্তে করে দরজার নবটা ঘুরিয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকে। সকাল সকাল তো এমনিতে শীত শীত ভাব, তার উপর দায়ানের রুমটা এসি পাওয়ার অনেক বেশি। সব মৃদু কাঁপুনি উঠে গেছে। বিছানায় তাকে দেখে দায়ান এখনো ঘুমাচ্ছে, হাত পা কুকড়িয়ে আছে, শীত লাগছে। তাই শোয়া কফির কাপটা টেবিলে রেখে এসির রিমোটটা খুঁজে এসি অফ করে দেয়। দায়ান পাশে গিয়ে পায়ের নিচ থেকে চাদরটা ভাঁজ করে দায়ানের শরীরে দেয়। দায়ান মনে হচ্ছে এটারও অপেক্ষায় ছিল। চাদরের শরীরে জড়িয়ে আরো আরাম করে ঘুমাতে থাকে। সব মৃদু হেসে ফের দায়ানের কাছে মাথায় একটু হাত বুলিয়ে দেয়, আর ডাক দেয় না। ঘুমাচ্ছে, ঘুমাক। সব আগানে চলে যায়। চারিদিকে তাকিয়ে দেখছে গাছে ফুল ফুটছে, চোখে মুখে খুশির ঝিলিক দেখা যায়। ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে। অনেক সময় মনে হলো দায়ানকে খবরটা দিতে হবে, ভেবে উপরে দৌড় লাগায়। দায়ান মাত্র ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসেছে, সব দৌড়ে এসে দায়ানের সাথে ধাক্কা খায়। দায়ান কিছু বুঝে ওঠার আগে নিচে ঠাস করে পড়ে যায়। আমার কোমর ভেঙে গেল বলে দায়ান শোয়ার দিকে রাগি চোখে তাকায়। সব মেয়েকে হাসি দিয়ে বলে, চিন্তা করবে না, ভেঙে গেলে আমি বিক্রি করে দেব। শুনবেন, আমি কিন্তু ভাঙা জিনিস কেনার জন্য লোকে মাইকিং করে না, এটাও পারি। পুরাতন ভাঙাচোরা সব জিনিস বিক্রি করুন, ঘর দুয়ার সব পরিষ্কার করুন। পুরাতন ভাঙাচোরা টিন, লোহা, ভাঙ্গা বালতি, ভাঙ্গা ড্রাম, তামা পিতল ভাঙা বিক্রি করতে চাইলে চলে আসুন আমাদের মাইকের কাছে। ওয়াক্থু, আমি তো কিনবো না, বিক্রি করব। তাই আমি বলবো, ভাঙা কোমর নিতে চাইলে চলে আসুন আমার কাছে। আপনার ভাঙা কোমর বিক্রি করে নতুন কোমর লাগিয়ে দিব, ওকে? দায়ান পড়ে গিয়ে তেমন একটা ব্যথা পায়নি। ভাগ্যিস ডান হাতটা সামনে নিয়েছিল। হতে পারে উম, পড়েনি। যদি পড়তো তাহলে ব্যথা পেয়ে যেত। আবার যদি হাতে ব্যথা পেতো তাহলে হাত দিয়ে 2-3 মাস আর কিছু করা লাগতো না। নায়ন এখনো ফ্লোর বসেছে, শোয়ার দিকে তাকিয়ে রাগে মাথা ফেটে যাচ্ছে। সব কিছু একটা লিমিট থেকে এই মেয়েটা অতিরিক্ত শুরু করছে। বাচালপনার শেষ পর্যায়ে এসে গেছে এই মেয়ে। এই মানুষ এত কথা কি করে বলতে পারে, সব কিছু একটা ফান করে। তাই দায়ান বলে ওঠে, শোয়া, তোমার মুখে লাগাম টাকাও। সব সময় তো এসব ফালতু জোকস সব জায়গায় খাটে না। হাসি মজা করার একটা সময় আছে। সোয়া দায়ানের কথাগুলো শুনে কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। সত্যি বেশি করে ফেলেছে। দায়ানের দিকে দুঃখে দুঃখে ভাব নিয়ে বলে, সরি, আর এমন হবে না, খুব বেশি লেগেছে তাই না আপনার? নো, আসলে বাগানে ফুল ফুটেছে তাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, দৌড়ে আপনাকে বলতে এসেছিলাম। হঠাৎ আসতে গিয়ে আপনি সামনে এসে পড়বেন, আর তার উপর আবার ধাক্কা খাবো ভাবিনি। নেক্সট টাইম সামনে দেখে শুনে চলবা। আর আমি ব্যথা পাইনি, সব সময় তো আর এমন হবে না, তাই আগে সাবধান করে দিলাম। খেয়াল রাখবো। নিন, এবার উঠে আসুন তো, বলে দায়ানের দিকে হাসি মুখে হাত বাড়িয়ে দেয়। দায়ান বসা অবস্থায় শোয়ার মুখের দিকে একবার, শোয়ার হাতের দিকে তাকায়, তারপর নিজে কিছু না ভেবে নিজে নিজে উঠে দাঁড়ায়। শোয়ার মুখটা বেজার হয়ে হাত গুটে নেয়। হাত ধরলে কী এমন হতো শুনি? আপনারও একটু হেল্প হতো, আমি আপনার হাতে পরশ পেতাম। কথাগুলো মনে মনে বলে শোয়া। তাই শোয়ার দিকে তাকিয়ে বলে, আমি অতটা অকেজো হয়ে পড়িনি যে তোমার সাহায্য লাগবে সামান্য পড়ে যাওয়ার থেকে ওঠার জন্য। জানি। খাবারের কিছু ব্যবস্থা করো, ক্ষুধা লাগছে প্রচুর। আগে বলবেন না আমায়? আমাকে জাস্ট 15 মিনিট টাইম দিন, আমি এক্ষুনি খুঁজছি। যাও যাও, বাট তাড়াহুড়া করার কিছু নেই, ধীরে ধীরে করো, সাবধানে করো, আবার যেন হাত পা পুড়ে না ফেলো। সাবধানে করো, চিন্তা করবেন না। তারপর শোয়া রান্নাঘরে ও দায়ান নিজের রুমে চলে যায়। ঘড়ির কাঁটা তখন ঠিক রাত 11টা বাজে। সব কাজ শেষ করে রুমে আসে নেহা। রুমে এসে বাথরুমে ঢুকে যায় ফ্রেশ হওয়ার জন্য।
যাওয়ার আগে বিছানার উপর বসে থাকা অমির দিকে তাকায়। অমি বসে বসে ফোন টিপছে। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ায়। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে ফেলে। হাত পায়ে নিত্যদিনের ব্যবহার্য প্রসাধনী লাগিয়ে দেয়। অমি মোবাইল চালানোর ফাঁকে ফাঁকে নেহাকে দেখছে। চুলগুলো অগোছালো খোঁপাটা টান দিয়ে খুলে ফেলে। মুহূর্তের মধ্যে চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুই বোনের চুল কোমর ছড়িয়ে খুব সুন্দর করে চুলগুলো আসে বেনুনি পাকাতে থাকে। চুলগুলো এক সাইডে নেওয়ার সাথে সাথে নেহার পিঠটা অনেকটা দৃশ্যমান হয়। ওই ফোন ফেলে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে নেহার পিছনে। নেহা এখনও খেয়াল করেনি অমিকে। সে একমনে চুল বাঁধছে। হঠাৎ নেহাকে অমি জড়িয়ে ধরে পিঠে পাগলের মতো চুমু খেতে থাকে। নেহা হঠাৎ আক্রমণে ঘাবড়ে যায়। এরপর শরীরে অমির ছোঁয়া। নিজের হাত মুখ শক্ত করে ফেলে। অমির প্রতিটি ছোঁয়া বিষের মতো লাগছে, একদম সহ্য হচ্ছে না। লোকটা প্রতিদিন নেহার কাছে আসে নিজের প্রয়োজন মেটাতে, আর এমনি করে নেহার দিকে ফিরেও তাকায় না। নেহার ভাবনার মাঝে অমি নেহাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। নিজে এবার নেহার দিকে এগিয়ে যায়। এইবার নেহার মাথায় কেন জানি অমির ছোঁয়ায় রক্ত উঠেছে। এক ধাক্কায় বিছানা অপর পাশে ফেলে দেয়। হঠাৎ করে ধাক্কা লাগায় অমি নিজেকে সামলাতে পারেনি। পড়ে গিয়ে নেহার দিকে রাগি চোখে তাকায়। নেহা নিজেকে সামনে নিয়ে বলে ওঠে, অনেক তো হলো অমি, এইবার আমাকে একটু শান্তি দিন। বিশ্বাস করুন আমি ক্লান্ত হয়ে গেছি। মানসিকভাবে শারীরিকভাবে সবভাবে ক্লান্ত হয়ে গেছি। অনেকে তো চেয়েও চোখ বুজেছিলেন, এবার চোখ খুলে চারপাশটা দেখুন। আমার চোখে যা দেখি সবসময় কিন্তু তা সত্যি হয় না। নিজের আপন মানুষগুলো আমাদের বোকা বানিয়ে রাখে। এবার তো সবটা ভালো করে বোঝার চেষ্টা করুন। নিজেকে আর কাপুরুষ প্রমাণ করবেন না। যেদিন সঠিক রাস্তায় চালনা করতে পারবেন, ভালোবেসে আমায় কাছে টানবেন, শুধু শরীরের জন্য নয়, সেই দিনে আমার কাছে আসবেন। আমি সাদরে আপনাকে মন থেকে গ্রহণ করে নেব। তার আগে আমাকে ছোঁয়াও চেষ্টা করবেন না, বলে পাশ ফিরে শুয়ে পড়ে। চোখ দিয়ে নোনা জল চলেছে নীরবে। নেহার কথা শুনে অমি মাথায় রাগ উঠছে। রাগে বালিশটা নিচে ফেলে দেয়। বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। দরজার আওয়াজে নেহা নেহা কেঁপে ওঠে। কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। প্রতিটা রাত কাটিয়ে দিনের আলো নব্য সূচনা। রাতের সমাপ্তি জানান দিচ্ছে আর একটা নতুন ভোরে। আজ দায়ানের পার্টিতে যাওয়ার কথা। তাদের পার্টি মূলত রাতের বেলায়। তার আগেই তাদের যেতে হবে, কারণ তাদের সকল ব্যবসায়ীদের একটা মিটিংয়ের অংশগ্রহণ। অবশ্য পার্টিতে দেওয়াই মূল উদ্দেশ্য হচ্ছে মিটিং। সকলের উদ্দেশ্য রুম বরাদ্দ করে রাখা হয়েছে, তারা যেন ওইখানে থাকতে পারে। যেহেতু রাতের বেলা পার্টি, তাই আলাদা ড্রেস লাগবে। তাই পৌঁছে ফ্রেশ হতে হবে। তাই দুটো ড্রেস নেন। সোহা তার ড্রেস আর অলংকারগুলো গুছিয়ে রাখছে। দায়ান তার ড্রেসের সাথে শোয়ার ড্রেস নেয়। এত টলির দরকার নেই, একদিনের জন্যই তো যাচ্ছে। আজ আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামার সম্ভাবনা। দায়ান রেডি হয়ে শোয়ার জন্য অপেক্ষা করছে ড্রয়িং রুমে। শোয়া এখনো রেডি হয়ে চলছে, আসার কোনো খবর নেই। বিরক্ত নিয়ে শোয়ার রুমের দিকে যায়। শোয়ার রুমে তাকাতে দায়ানের কয়েকটা হার্টবিট মিস হয়ে যায়। হা করে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় দায়ান। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বলে, শোয়া বিয়ের দিন বাদে বিয়ের পর এই প্রথম শাড়ি পরেছে, সাথে হিজাব। সামান্য সেজে, তাতে যে কি সুন্দর লাগছে। দায়ান এই প্রথম সোহাকে শাড়ি পরতে দেখলো, তাতেই আটকে গেল। কি সুন্দর লাগছে। দায়ান বলতে বাধ্য হচ্ছে, সোহা আজ অপূর্ব সুন্দর লাগছে। চোখ ফেরানো দেয়। এক ধ্যানে তাকিয়ে থেকে সোহার কথা ধ্যান ভাঙে। চলুন, দেরি হয়ে গেছে না? আসলে শাড়ি পরতে একটু টাইম লাগে। দায়ান নিজেকে সামলিয়ে বলে ওঠে, চলো। সোহা মাথা নাড়িয়ে দায়ানের সাথে বেরিয়ে যায়। পার্টিটা মূলত একটা 5 স্টার হোটেলে করা হয়েছে। দায়ানের গাড়ি এসে হোটেলের বড় গেটের সামনে থামে। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। সোহা গাড়ির ভিতর থেকে চারপাশটা দেখছে। আরে, অনেক মানুষ আসতেছে তাদের ফ্যামিলি নিয়ে। হোটেলের চারপাশে কড়া সিকিউরিটি গার্ডেরও অভাব নেই। দায়ান হোটেলের গেটের সামনে গাড়ি দাঁড় করেছে, কারণ তাদের সবাইকে ইনভিটেশন দেওয়ার সময় কার্ড দিয়েছে। এটা ছাড়া কেউ ঢুকতে পারবে না, কার্ড দেখে তারপর ঢুকতে হবে। দায়ান গাড়ির কাছ নামিয়ে কার্ড চেক করে। লোকটা তার কাছে নিজের পকেটে কার্ড বের করে। লোকটা কার্ড চেক করে দায়ানকে স্বাগত জানিয়ে হাসি মুখে। দায়ানও মাথা নেয়।
সোহা এদের কাণ্ড দেখে নিজে মনে মনে বিড়বিড় করে, বড় লোকের বড় বড় ব্যাপার স্যাপার। দায়ান গাড়িটা পার্কিং লটে করে সোয়াকে নিয়ে তাড়াতাড়ি হোটেলে ঢুকে পড়ে, যেন সোয়ার শরীরে বৃষ্টি না পড়ে। এই বৃষ্টিতে ঠান্ডা জ্বর হওয়ার সম্ভাবনা আছে বেশি। যাওয়ার আগে নিজের চাবি ওইখানে ওদের জন্য নিয়োজিত এক স্টাফকে দেয়, যেন ট্রলিটা গাড়ি থেকে নামিয়ে ওদের রুমে পৌঁছে দেয়। রিসেপশনে গিয়ে তাদের জন্য বরাদ্দকৃত রাখা রুমের চাবিটা রিসেপশনের কাছ থেকে বুঝে নেয়। তাদের রুমটা 11 তলায় পড়েছে, আর রাতে পার্টিটা হবে 10 তলায়। তাই লিফটে ঢুকে তারপর সোয়াকে এগিয়ে দেয় ঢোকার জন্য। এখন লিফটে কেউ নেই। সোয়া লিফটে ঢোকার পর ডায়ানের 11 তলায় যাওয়ার জন্য লিফটের বাটন চাপ দেয়। ডায়ানার সোফা কেউই খেয়াল করেনি সোয়ার শাড়ির আঁচল অসাবধানতাবশত লিফটের দরজায় আটকেছে। লিফট চলতে শুরু করার সাথে সাথে কেউ কিছু বুঝে ওঠার আগে সোয়ার শাড়ি খুলে চলে যেতে নাকি। সোয়া লিফটের দরজা কয়েকটা বাড়ি খায়, গলায় হাত ছিলে বলে মাথায় বাড়ি খায়। মাথা ধরে বলে উঠে শোয়া। দায়ান পুরো ব্যাপারটা বুঝতে অনেকখানি টাইম লেগে যায়। যখন বুঝতে পারে তড়িঘড়ি করে শোয়ার কাছে এসে নিজের কাছে টেনে যায়। তুমি ঠিক আছো? কি করে এটা বলো তো? এতটা কেয়ারলেস মানুষ কি করে হয় শোয়া? শাড়ির আঁচলটা তুমি সাবধানে রাখবে না? কি কি অবস্থা হতে পারতে তুমি ভাবতে পারছো? আমার তো ভাবতেই শরীর কাঁটা দিচ্ছে। দায়ান রাগে বলে, এই বালের শাড়ি কে পরতে বলছে? হ্যাঁ, যখন সামলাতে পারো না। শোয়া কেঁদে দেয়। একদম কান্না করবে না বলে দিলাম। আমার ভাবতেই মাথা ঘুমাচ্ছে। শখ এরকম দুর্ঘটনা ঘটতে পারতো, তুমি আইডিয়া করতে পারছো? তুমি আমায় পাগল করে দিবা যদি তোমার বড় কিছু হয়ে যেত। শোয়া হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝিনি, খেয়াল ছিল না, আঁচলটা বাইরে রয়ে গেছিল। খেয়াল ছিল না মানেটা কি? খেয়াল কোথায় থাকে তোমার? হ্যাঁ, বলেই চেঁচিয়ে ওঠে। সোহা দায়ানের চেঁচানোতে ভয় পেয়ে যায়। বদ্ধ লিফটে দায়ানের গলার স্বর বারবার প্রতিধ্বনিত হচ্ছে। সোয়ার কান্নার বেগ আরও বেড়ে যায়। রাগ দমন করতে না পেরে হাত উঠে চড় দেওয়ার জন্য সোয়া চোখ বন্ধ করে ফেলে। দায়ান সোয়ার কান্নারত মুখটা দেখে হাত নামিয়ে নিজের রাগকে কন্ট্রোল করে বলে, তুমি কি বুঝতে পারো নিজেকে শেষ হবার সাথে সাথে আমাকেও শেষ করবে তুমি? বলে সোয়াকে নিজের আরও কাছে টেনে এনে জড়িয়ে ধরে। সোয়া যেন এটারই অপেক্ষা করতেছিল, শক্ত করে দায়ানকে জড়িয়ে ধরে। দায়ান ফিল করতে পারছে সোয়ার হাত পা মৃদু কাঁপছে। দায়ানের এই অবস্থা থেকে হার্টবিট বেড়ে গেল। গলাটা কতখানি কেটে গেছে দেখেছ? হাত পাগুলো ছিলে গেছে। দায়ানের কথা সোয়ার কান দিয়ে ঢুকছে না। সে কেঁদে কেটে দায়ানের শার্ট ভেজাতে ব্যস্ত। পাগলি আর কাঁদে না, শান্ত হ। আর কাঁদলে অসুস্থ হয়ে পড়বে তো বাবা, শান্ত হ। বলে দায়ান একটুখানি শক্ত করে সোয়াকে জড়িয়ে ধরে 5 তলা আস্তে থেমে যায়। লিফটের ভিতরে লাইট অফ হয়ে যায়। সোয়া অন্ধকার দেখে আরো ঘাবড়ে যায়। দায়ান ও নো বলে এক হাতে মাথার চুল খামচে ধরে। লিফটে অন্ধকার হয়ে সোয়া আরো ঘাবড়ে যায়, অনবরত কাঁপতে থাকে। দায়ান ফোন নিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালাবে এমন সময় আবার আলো জ্বলে লিফট চলতে শুরু। সোয়া চোখ বন্ধ করে থাকায় বুঝতে পারেনি সে অনবরত কাঁপছে। ডায়ান হয়তো বুঝতে পেরেছে সব ভয় পেয়েছে, তাই সে বলে, হে লিসেন। সোয়া চোখ খুলো, দেখো সব ঠিক ঠিক, কিচ্ছু হয়নি, স্বাভাবিক হবো, আমার সাথে কথা বলো। সোয়া তাও দায়ানের কথা শুনছে না। দায়ান এবার সোয়াকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। দায়ান সোয়াকে কান্নারত মুখের দিকে তাকিয়ে সোয়াকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে নিজের শরীর থেকে ব্লেজারটা খুলে পরিয়ে দেয়। সোয়া কান্না থামিয়ে দায়ানের দিকে তাকিয়ে আবার নিজের দিকে তাকায়। এতক্ষণে ওর হুঁশ হয়। তাড়াতাড়ি করে নিজেকে দায়ানের দেওয়া ব্লেজারটা ভালো করে ঢেকে নেয়। মাথায় হিজাবটা নিচে পড়ে গেছে। শাড়ির সাথে হিজাব সেফটি পিনটা দিয়েও আটকানো ছিল, হিজাবটাও খুলে গেছে। দায়ান হিজাবটা তুলে সোয়ার হাতে দেয়। সোয়া হাতটা বাড়িয়ে হিজাবটা দিয়ে মাথায় দেয়। ভালোভাবে দাও, যেন মাথার চুলগুলো একটাও দেখা না যায়। সোয়া দায়ানের কথা মতো নাড়িয়ে হিজাবটা সুন্দর করে মাথায় বেছে নেয়। লিফট থেমে অনেক আগে থেমে গেছে। দায়ান সোয়াকে জিজ্ঞেস করে, এভাবে যেতে পারবে? আই মিন পেডিকোট পরে? সোয়া ধীর বলে, সমস্যা নেই, এটা পেডিকোট না, প্লাজো পরেছিলাম শাড়ি এর নিচে। ও আচ্ছা, বলে সোয়া এক হাত
নিজের হাতের মধ্যে নিয়ে লিফট থেকে বেরোয়। লিফটের সামনে দাঁড়িয়েছে দুজন লিফটে ওঠার জন্য। দায়ান লিফট থেকে বেরিয়ে যেতে দুজন লিফটে চলে আসে। এইদিকে তেমন আর কোনো মানুষ নেই। রায়ান নিজের জন্য বরাদ্দকৃত রুমের সামনে এসে দাঁড়ায়, চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এসে বিছানার উপর বসে পড়ে। সোহাকে দাঁড়িয়ে থাকতে থেকে নিজেই কাছে ইশারা করে বসার জন্য। গুটি গুটি পায়ে এগিয়ে এসে দায়ানের পাশে। হিজাব ব্লেজারটা খুলো, খুলে দেখো কোথায় কী ঘটেছে। রান বসা থেকে উঠে এদিক ওদিক তাকে ফার্স্ট এড বক্স খোঁজার চেষ্টা করে। এসব বড় বড় হোটেলে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। দায়ানের কথা মতো ব্লেজারটা খুলে মাথা থেকে হিজাবটা খুলে শাড়ির মতো করে শরীরে জড়িয়ে নেয় যতটুকু পারে। দায়ান ততটা সময় ফার্স্ট এড বক্স পেয়ে যায়। ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে শোয়ার পাশে বসে দেখি কোথায় কোথায় লেগেছে। নিজেকে শোয়ার দুই হাত সামনে এনে চেক করে হাতের কুনুইয়ে পাশে অনেকটাই কেটে গেছে, সেখানে ওষুধ লাগিয়ে দেয়। তারপর গলায় চোখ যায়, গলায় কাজটায় অনেকটাই কেটে গেছে, ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। দায়ান প্রথমে তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেয়, তারপর ওষুধ লাগাতে থাকে। ওষুধ লাগানোর সাথে সাথে আ করে ওঠে। ব্যথাতুর শব্দ শুনে দায়ানের হাত একটু থেমে যায়। তারপর আস্তে করে গলাটা কাজটায় ফু দিতে থাকে। ওষুধ লাগাতে দায়ান শোয়ার গলায় ফু দিতে দিতে অনেকটাই কাছে চলে এসেছে। দায়ানের গরম নিঃশ্বাস শোয়ার ভিতর নাড়িয়ে দিচ্ছে। বিছানার চাদর দুই হাতে খামচে ধরে চোখ বন্ধ করে দায়ানের চোখ যায় শোয়ার গলার কাছে তিলটায়। কিছু যেন ঘোরে লেগে যায়। আর একটু এগিয়ে এসে দায়ান শোয়ার দিকে। দায়ানের উপস্থিতি নিজের আরও কাছে টের পায়, জোরে জোরে শ্বাস নিতে থাকে। দায়ান আস্তে করে হাত বাড়িয়ে শোয়ার গলার নিচে টিলটা হালকা ছুঁয়ে দেয়। দায়ানের স্পর্শে শোয়ার শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। দায়ানের মুখটা শোয়ার গলার কাছে নামিয়ে তিলটায় চুমু খেতে যাবে এমন সময় কলিং বেল বেজে ওঠে। দুজনে ঘর থেকে বেরিয়ে যায়। দায়ান শোয়ার কাছ থেকে সিটকে দূরে সরে যায়। কি করতে যাচ্ছিল ভাবতে মাথায় এলোমেলো হয়ে। লজ্জায় চোখ বন্ধ করে বসে আছে। দায়ান নিজেকে স্বাভাবিক করে, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে যাও, যাও লাগেজ মনে হয় নিয়ে এসেছে, আমি তোমার ড্রেস দিচ্ছি। মাথা নাড়িয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকেছে। জায়ান নিজেকে মনে মনে গালি দিতে থাকে। কি করতে যাচ্ছিল জায়ান, কি হয়েছে? তবে মনে মনে ওই পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে ধন্যবাদ জানায়। তারপর আবার কলিং বেল বেজে ওঠে। দায়ান গিয়ে দরজা খুলে দেয়। দরজার পাশে ওই লোকটাকে এক হাতে ল্যাগেজ আর অন্য হাতে ড্রিঙ্কসের বোতল নিয়ে দাঁড়িয়েছে। দায়ান হাত বাড়িয়ে ল্যাগেজ নেয়। ড্রিঙ্কসের বোতলটা দেখে বলে, এসবের দরকার নেই, আমি খাই না, তুমি নিয়ে যাও। লোকটা বলে ওঠে, না স্যার, না খেলে রেখে দেন, আমাদের অর্ডার দেওয়া হয়েছে প্রত্যেকটাই গেস্টের জন্য। দায়ান আর কথা বলে না, চুপচাপ বোতলটা নিয়ে দরজা লাগিয়ে দেয়। বোতলটা বিছানার পাশে টেবিলটাতে রেখে দেয়। লাগেজ খুলে শোয়ার এক সেট জামা নিয়ে বাথরুমের দরজা নক করে, তোমার ড্রেস নাও। দরজা খুলে হাত বাড়িয়ে নেয়। দায়ান ড্রেসগুলো শোয়ার হাতে দিয়ে বারান্দায় চলে আসে। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দায়ানের রুমে আসে। লাগেজ খুলে ড্রেস নিয়ে বের হয়ে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। একবার শোয়ার দিকে তাকায়নি এর মধ্যে। দায়ান ওয়াশরুমে ঢুকে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বারান্দায় চলে যায়। চারপাশের পরিবেশটা খুব মনোমুগ্ধকর। উপর থেকে দেখতে যেমন আরও সুন্দর লাগছে সব কিছু, তার উপর বৃষ্টি সব কিছু ভিজিয়ে দিচ্ছে। ইচ্ছে করছে বৃষ্টির পানি গায়ে মাখতে, তা তো সম্ভব না, কারণ এই অসুস্থতা সব শখ শেষ করে দিছে। তাই কিছুই করেনি, দূর থেকে দেখতে হবে, কাছে যাওয়ার অনুমতি নেই। অনেকটা সময় পর এক দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়ে থেকে দায়ানে এইদিকে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে গেছে মিটিং অ্যাটেন্ড করার জন্য। যাওয়ার আগে সোয়াকে ডাক দেয়। দায়ানের ডাকে দৌড়ে আসে। আমি মিটিংয়ে যাচ্ছি, জানি না কত সময় লাগবে, কিছুক্ষণ পর খাবার দিয়ে যাবে, তুমি খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করো না, আর শুয়ে রেস্ট করো, বাই। মাথা নাড়ায়। দায়ান শোয়ার দিকে তাকিয়ে বেরিয়ে যায়। চারিদিকে জমকালো আয়োজন, সব কিছু হাইফাই কোয়ালিটি। আয়োজন দেখলে যে কেউ মুগ্ধ হবে, হবে না কেন? বড় বড় ব্যবসায়ীদের মিলন মেলা বলে কথা। এর মধ্যে সকলে উপস্থিত। কিছু সময়ের মধ্যে মূল পার্টির আয়োজন শুরু করবে। সবার কথাবার্তার মাঝে হাই হ্যালো করতে ব্যস্ত। সবাই তাদের ফ্যামিলিকে সাথে করে নিয়ে এসেছে। সোহা আর দায়ানের এইমাত্র উপস্থিত হয়েছে। সোহা দায়ান পিছন পিছন যাচ্ছিল। দায়ান যেখানেই যায়, দায়ান কেউ একজনকে ডাক দেয়। তাকে দেখে 4-5 জন দাঁড়িয়েছে।
ওইদিকে যাওয়ার জন্য ডাক দেয়। দায়ান এদের ভালো করে চেনে, ওদের সাথে বিজনেস ডিল করেছে অনেক, না গেলে কেমন থাকে। তাই কিছুটা কোলাহল ফাঁকা টেবিলে বসে সোহাকে নিয়ে বসে। তুমি এখানে বসো, আমি ওদের সাথে একটু কথা বলে আসি। ওইদিকে তোমার নিয়ে যাওয়াটা ঠিক হবে না, একদম ভয় পাবে না, আমি আশেপাশে আছি। আর কোনো দরকার হলে ফোন তো আছে, আমাকে ফোন দিবে। তুমি এখানে থাকবে আর অন্য কোথাও যেও না, ওকে? সব মাথা নাড়ায়। দায়ান শোয়ার মাথায় হিজাবের উপর হাত দিয়ে বুলিয়ে মুচকি এসে চলে যায়। দায়ান সবার সাথে কথা বলতে ব্যস্ত। সব বসে বসে অরেঞ্জ জুস খাচ্ছে আর আশেপাশের লোকজনকে দেখছে। কত রকমের মাশরুম, কেউ খেতে তো কেউ গল্প করতে বিজি। দায়ান কথা শেষ করে শোয়ার কাছে এগিয়ে আসছিল, হঠাৎ কেউ সামনে এসে দাঁড়ায়। তাতে দায়ান কিছুটা ভড়কে যায়, 2 কদম পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নেয়, কপাল কুঁচকে সামনের দিকে তাকায়। সামনের মানুষটাকে দেখে নিজের অজান্তে অস্ফুট স্বরে নাম বেরিয়ে এসে, তিশা। মুহূর্তের মধ্যে দায়ানের কানে অতীতের কিছু বিষাক্ত কথা বাজতে থাকে। আমি তোমার সাথে সারা জীবনের জন্য থাকা তো দূর, কোনো সম্পর্কই রাখতে পারবো না দায়ান, তুমি আমায় ভুলে যাও। কি বলতেছো তিশা? ঠিকই বলছি, আমি কেন? কেউ তোমার সাথে থাকতে চাইবে না। কি আছে তোমার? ফ্যামিলির সাথে তো বিজনেসটাও রসাতলে গেছে। তাছাড়া তোমার তো আর কেউ নেই, তুমি একা। ফ্যামিলির মানে তুমি কি বুঝবা? কিছু আছে তোমার? সব তো শেষ। কেউ আর নিজে নিয়ে জেনে বুঝে পায়ে কুড়াল মারবে না। আমার এত সুন্দর লাইফটা তোমার একার জীবনের সাথে জড়িয়ে শেষ করতে দিতে পারবো না। আর তোমাকে একটা কথা বলি, আমি তোমার সাথে থাকবো না শিওর, কিন্তু তোমার এই একাকিত্ব জীবনের সাথে আর কাউকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করো না। দায়ান তিশার কথাগুলো শুনে নিজেকে সামলে নেয়। কিন্তু আমার এই পরিণতির জন্য কে দায়ী তিশা? সব কিছু তো তোমার জন্য হয়েছে। ও প্লিজ দায়ান, এসব ড্রামা তোমায় মানায় না। তোমার মতো এতিমকে কেউ পছন্দ করবে না, সে যতই সুন্দরী হও না কেন, সেই তো এতিম। এরা সংসার করা ফ্যামিলি এসবের মর্ম বুঝবে না। সো প্লিজ আমার আশা ছেড়ে দাও, বাকি জীবনটা তোমার একাই কাটাতে হবে। সো একাই বাঁচতে শেখো। জাস্ট শাট আপ দিশা, আর একটা কথাও বলবে না তুমি। আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো তোমার জন্য, শুধুমাত্র তোমার কারণেই আজ আমার বাবা মা আমার সাথে নেই। না তুমি ওই দিন আমায় জোর করতে, আর না ওই বুদ্ধিটা দিতে, তাহলে সব ঠিক হয়ে যেত। আজ থেকে দায়ান ঘৃণা করবে, ভাববে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। তোর মতো মেয়েকে আমি ভালোবেসেছিলাম। আজকের পর থেকে আমার সামনে তুই কোনোদিন আসবি না। সেই দিন আমি কি করব আমি নিজেই জানি না। দায়ান বলে তিশা ডেকে ওঠে। তিশার ডাকে দায়ান অতীত থেকে বের হয়ে আসে। দায়ানের চোখগুলো টকটকে লাল হয়ে গেছে, রাগে কপালে রক ফুলে উঠছে। তিশা আরেকটু এগিয়ে এসে দায়ানকে কিছু বলবে, তার আগে দায়ান অন্য পাশে তাকিয়ে নিজের ঠোঁটের মধ্যে আঙ্গুল দিয়ে তিশাকে বুঝিয়ে দেয় কিছু একটা কথা যেন না বলে। তবুও তিশা বলার চেষ্টা করে, দায়ান প্লিজ। আর কিছু বলতে পারে না, তার আগে দায়ান উল্টো ঘুরে চলে যায়। তিশা চক্করে দায়ান ভুলে যায় তার জন্য কেউ একজন অপেক্ষা করছিল। দায়ান সোজা পার্টি থেকে বেরিয়ে যায়। সোহা যে একা বসে আছে সেদিকে তার খেয়াল নেই। তার ভিতর তখন অতীতের ভয়াবহ স্মৃতি এসে ভর করে। সোহা প্রায় 2 ঘন্টা ধরে বসে একই জায়গায়, কোমরটা ব্যথা করছে। তার উপর দায়ান আশেপাশে কোথাও দেখছেন না। না, এখানে আর এভাবে বসে থাকা সম্ভব নয়। এক জায়গায় এতে সময় নিয়ে বসে থাকলে আশেপাশের লোকজন শোয়ার দিকে তাকিয়েছে। তাই কিছু না ভেবে উঠে দাঁড়ায় শোয়া। দায়ান আশেপাশে খুঁজতে থাকে, কোথাও নেই। ওয়াশরুমও বাদ রাখেনি, কোথায় দায়ানের চিহ্নটুকুও নাই। হাও হয়ে গেল নাকি লোকটা। তারপর ফোনের কথা মাথায় আসে। দায়ান বলেছিল দরকার হলে ফোন দিতে। কল বাজতে দায়ানকে রিং হয়ে বাজতে থেকে কেটে যায়। ওপাশ থেকে কোনো রিসিভ হয় না। অনেকবার কল দেওয়ার পর রিসিভ হয় না। কলটা তখনও সবাই চিন্তায় পড়ে যায়। উনি ঠিক আছেন তো ভেবে রুমের দিকে আগায়, হয়তো রুমে আছে এটা ভেবে। রুমে এসে চাবির নবটা ঘুরিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে অন্ধকার। শোয়া ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রুমের আলো জ্বালায়। পিছনে ঘুরে দেখতে পায় দায়ান মাথার চুল খামচে ধরে বসেছে। লাইটের আলো পেয়ে চোখ মুখ কুচকে শোয়ার দিকে তাকায়। দায়ানের চোখ এসে শোয়া শিউরে ওঠে। এ কী অবস্থা ওনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? ঠিক আছেন আপনি? বলে দায়ানের দিকে এগোতে নিবে, তার আগে দায়ান মুখের বাক্যগুলো শুনে থেমে যায়। আমার একদম কাছে আসার চেষ্টা করবে না।
তুই কি ভেবেছিস আমি একা থাকতে পারবো না? দেখ আমি কত ভালো আছি। চলে যা আমার সামনে থেকে বেহায়া মেয়ে মানুষ। তোর লজ্জা করে না এত কিছুর পর আমার কাছে আসার চেষ্টা করিস? টাকা লাগবে তোর? বল আমার কত টাকা লাগবে? কত টাকা হলে মুক্তি দিবি আমায়? আমি তো তোকে জাস্ট ঘৃণা করি। তুই আমায় আর জ্বালিস না, মুক্তি দে আমায়। সোহাদ আয়নের কথায় স্তব্ধ হয়ে যায়। উনি আমায় ঘৃণা করেন? মুক্তি চায় আমার থেকে? আমি কি ওনার টাকার জন্য ওনাকে ভালোবাসি? এসব ভেবে খেতে হয় কাঁপা কাঁপা গলা বেড়ে। আপনি এগুলো কি বলছেন দেন? কি বলেন আমায়? আমি কি ভুল করছি? আপনি এগুলো মন থেকে বলছেন না তাই না দেন? আমি জানি শুধু মন থেকে না অন্তর থেকে বলতেছি। এবার বুঝলি? আর ভুল কি? তুই ভুল করবি? ভুল করছি তো আমি তোকে আমার লাইফে জায়গা দিয়ে, কিন্তু আর না, তোর ছায়াও দেখতেছে না। বেরিয়ে যা এখান থেকে আমার সাথে, আর আমার জীবন থেকে। তোর মুখও আমি দেখতেছি না বলে অন্য পাশে মুখ ঘুরিয়ে এনে দেন। সোহা দায়ানের কথাগুলো নিতে পারে না। দৌড়ে রুম থেকে বেরিয়ে এসে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই দিকে খেয়াল নেই। এক দৌড়ে হোটেল থেকে বেরিয়ে মাঝ রাস্তায় দিয়ে দৌড়াতে থাকে। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি দ্রুত বেগে আসে। গাড়ির আরো ঝলকানিতে চোখ মুখ বন্ধ, সব বন্ধ করে নেই। এই বুঝি শেষ? দায়ানের থেকে মুক্তি পেয়ে যায়। দায়ান সোহা চলে যাওয়ার পর উঠে দাঁড়ায়, বিছানায় ভালো করে শোয়ার জন্য এগিয়ে যায়। হাঁটতে গিয়ে কিছু একটার সাথে হোঁচট খায়। চোখ কষলে তাকে দেখে বোতল। আর কিছু না ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর বিড়বিড় করে, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। আমি কখনোই ক্ষমা করবো না, কখনোই। স্বার্থপর, কখনোই আমার চোখের সামনে আসবে না। আসলে তোমায় খুন করে ফেলবো তৃষা, বলে ঘুমিয়ে যায়। রোদের তাপদাহ বেড়েই চলছে। কাল যেমন বৃষ্টি ছিল সব ভিজিয়ে ধুয়ে যাইছে, আজ তেমন রোদের উত্তাপ নেই। সময় বাড়ার সাথে সাথে রোদের প্রখরতা বেড়ে চলছে। প্রচণ্ড রোদের তাপমাত্রা জানলার ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে। রোদের আলো দায়ানের মুখে পড়ে ঘুম ভেঙে যায়। দায়ান চোখ মুখ কুঁচকে পিট পিট করে চোখ খুলে। ঘুম যেন এখনো পরিপূর্ণ হয়নি। আর একটু ঘুমাতে পারলে খুব ভালো হতো। চোখ কসলাতে কসলাতে বিছানার উপর বসে মাথাটা ভার হয়ে আসছে। চোখ বন্ধ করে কত সময় পার করে চুল টেনে বসে থাকে দায়ান। আশেপাশে কোনো কিছুই যেন খেয়াল ছিল না। কই আছে, গতকাল কি হয়েছিল, সব কিছু মুহূর্তের জন্য মাথা থেকে বেরিয়ে যায়। এখনই কড়া করে এক কাপ কফি খেতে হবে, নয়তো মাথার ভাব সরবে না। সোয়া এক কাপ কফি দেও না। এই কফি বানিয়ে নিয়ে এসো, মাথাটা প্রচণ্ড ভার হয়েছে। কফি না খেলে শান্তি পাবে না। আজ এত লেট করতেছে কেন কফি আনতে? বলে ঘড়ির দিকে তাকায়। ঘড়ির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে চোখ কষলিয়ে আবার তাকায়। কে আজব ঘটনা কি? ঘড়ি কি নষ্ট হয়ে গেল না? এত বেলা কি করে? 12:30 বাজে। হাউ বলে নিজের ফোনটা এদিক ওদিক হাত বাড়িয়ে খুঁজতে থাকে। বালিশের পাশে ফোনটা পায় দায়ান। তাড়াতাড়ি করে ফোনটা তুলে নেয়। ফোন হাতে নিয়ে দেখে ফোনটা বন্ধ। তাই ফোনটা আগে চালু করে। ফোনে একই সময় দেখে মাথায় হাত। এত বেলা পর্যন্ত কবে ঘুমেছে? দায়ান মনে পড়ে যায়। তার থেকে বেশি অবাক হয় বিষয়টা, ফোনের স্ক্রিনে ভেসে থাকা সোয়া 23টা মিস কল। এসব কি হচ্ছে? বলে দায়ের নিজের মাথার চুলগুলো টেনে ধরে চোখ বন্ধ করে কালকের ঘটনাগুলো ভাবার চেষ্টা করে। মাথায় চাপ দেওয়ার সাথে সাথে সব মনে পড়ে যায়। কাল রাতে পার্টি, তৃষার সাথে দেখা, পার্টি থেকে বেরিয়ে আসা, রুমে এসে দায়ানের খুব অস্থির লাগা, কিছুতেই তৃষার সাথে দেখা হওয়া, তার সাথে কথা বলতে চাওয়া সহ্য হচ্ছিল না। ভেতরটা খুব অস্থির লাগছিল। তৃষাকে নিজ হাতে মেরে দিতে পারলে হয়তো শান্তি হতো। নিজেকে যখন কিছুতে শান্ত করতে পারছিল না, তখনই চোখ যায় বিছানার পাশে টেবিলের উপর রাখা বোতলের উপরে। নিজের ভেতরে অস্থিরতা কমাতে কিছু না ভেবে বোতলটা নিয়ে এক নিমেষে শেষ করে দিছিল। তারপর কি হয়েছিল? তারপর কি হয়েছিল? নিজেকে প্রশ্ন করতে থাকে বারংবার। মাথায় আরেকটু চাপ দিতে সব মনে হতে থাকে। কাল রুমে আসা দায়ানকে দেখে অস্থির হয়ে কাছে আসতে দেখা, দায়ান সোহাকে উদ্দেশ্য করে বলা সব কথা নিজের কানে বাড়ি খাচ্ছে বারংবার। দায়ান আঁতকে ওঠে। ইয়া আল্লাহ, এটা আমি কি করলাম? নেশার করে সোহাকে তৃষা ভেবে কি করলাম? সোয়া কই তুই? গলাটা যেন আটকে যাচ্ছে দায়ানের, বুকটা কাঁপছে। মেয়েটা বিছানা থেকে তাড়াতাড়ি নেমে বারান্দা ওয়াশরুম চেক করে, না কোথাও নেই, কোথাও নেই। তাড়াতাড়ি রুম বের হয়ে হোটেলের সব জায়গায় খোঁজ করে, কোথাও বাদ রাখে না। রিসেপশনিস্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কেউ কিছু বলতে পারে না। তারপর দারোয়ানের কাছে জানতে চায় দায়ান
সোহার একটা ছবি দেখে দারোয়ানের কথায় দায়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাতের বেলা নাকি দৌড়ে বেরিয়ে গেছে। দারোয়ান অনেক ডেকেছে, শুনিনি। প্রচণ্ড বৃষ্টির কারণে ওনার কথা হয়তো শুনতে পায়নি। দায়ান এক মুহূর্তে হোটেলে থাকতে পারেনি। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আশেপাশে চোখ বোলাতে যদি দেখতে পায় সোয়া ফোনে একের পর এক কল থেকে না, বারবার বলছে ফোন বন্ধ। দায়ানের মাথা কাজ করছে না। কই চলে গেল মেয়েটা? একে তো রাস্তাঘাট কিছুই চেনে না এইদিকে, তার উপর প্রচণ্ড বৃষ্টি ছিল এইদিকে। সোয়ার কিছু হয়ে গেল না তো? ভাবতে বুকটা অজানা ভয়ে কেঁপে ওঠে। না না, রায়ান, এসব তুই কী ভাবছিস? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রাস্তা অনেক খুঁজছি, গাড়ি থেকে নেমে ছবি দেখেছি লোকজনকে, কেউ কিছু বলতে পারছে না। ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়ে দাঁড়ান। কই খুঁজবে এখন মেয়েটাকে? মোবাইল হাতে নিয়ে আবার কল লাগায়। বারবার একই কথা ভেসে এসছে। সন্ধ্যা নেমে গেছে চারিদিকে। দাঁড়ান এখনো সোয়াকে খুঁজেই চলছে এই দুপুর থেকে। কোথাও নেই মেয়েটা। তখনই মনে হলো বাসায় চলে যায়নি তো। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, গাড়ি ঘুরে নিজের বাসার দিকে ছুট লাগায়। মনে মনে একটাই দোয়া করে, সোয়াকে যেন বাসায় পায়। আধা ঘন্টা রাস্তা, 10 মিনিটের ড্রাইভ করে বাসায় আসে দায়ন। দৌড়ে বাড়ির ভিতরে ঢুকতে দায়ন টেনশনে মাথা থেকে বেরিয়ে গেছে। দারোয়ান চাচাকে জিজ্ঞাসা করতে জানতে পারতো সোয়া বাড়িতে আছে কিনা। ভিতরটা খুব অস্থিরতা কাজ করছে, হাত পা যেন মৃদু কাঁপছে। দরজার পাশে এসে অস্থিরতাটা আরো বেড়ে যায়। তার চেয়ে বেশি অবাক হয় দরজা লক হওয়ার পরিবর্তে ভিড়ানো দেখে। মনে মনে খুশি হয়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করে চারিদিকে চোখ বুলায়। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। দায়ন ওইদিকে এগিয়ে যায়, আস্তে আস্তে পা ফেলে। পা জোরে যেন চলছে না। রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে দরজার পাশে দাঁড়ায়। ভেতরের দিকে তাকিয়ে চোখ জোড়া কতক্ষণ স্থির। রান্নাঘরের ব্যক্তিটা কারো উপস্থিতি টের পেয়ে পিছনে দেখায়। দায়ানকে দেখে মুচকিস বলে, আরে দায়ান বাবা, তুমি আসছো? তোমরা নাকি কোথাও গিয়েছিলে? আমি আজ সকালে এসেছি, তোমরা এখন নাই। ভাবলাম কাজগুলো এগিয়ে রাখি। মাত্রই মনে হয় এসেছো। তোমার কিছু লাগলে বলবা, লাগলে আমায় বলো, আমি দিচ্ছি। তুমি ফ্রেশ হয়ে আসো, তোমার খুব ক্লান্ত লাগছে। আমি শরবত করে দিচ্ছি, খেতে ভালো লাগবে। দায়ান যেমন এখনো স্থির হয়েছে, কথা আশা করছিল হয়তো সোয়াকে এখানে দেখতে পাবে। সব আশা ভেঙে গেল। খালা সোয়া, বৌমা চিন্তা করো না বাবা, বৌমার জন্য শরবত দিব। বৌমা ফ্রেশ হতে গেছে তাই না? তুমিও যাও। দায়ান বুঝে গেছে সোয়া এখনো আসেনি। দায়ান আর ওইখানে না দাঁড়িয়ে রুম থেকে চলে যায়। রুমে এসে খাটে হেলান দিয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে বসে গেছে। গ্রামে চলে যায়নি তো সোয়া? বা এনি চান্স যদি গিয়ে থাকে, কিন্তু খোঁজ খবর নিবে। সোয়া বাড়ির নাম্বার তো নেই দায়ানের কাছে, কখনো নেওয়ার প্রয়োজন মনে করিনি। আজ আফসোস হচ্ছে কেন নেনি। পরক্ষণে মনে হয় চাচার কাছে তো নাম্বার আছে, ভেবে চাচাকে কল লাগায়। চাচা হয়তো মোবাইলের পাশে ছিল, তাই তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো চাচা। হ্যাঁ দায়ান বাবু বল, কী অবস্থা? তোমরা কেমন আছো? চাচারে তো ভুলে গেছো, কোনো খোঁজ খবর নেই। বিজি ছিলাম চাচা, তাই কল করে হয়ে ওঠেনি। বুঝি বুঝি, এমনিতে আমি মজা করছিলাম। দায়ান কথা বাড়াতে ইচ্ছে করতেছে না। কোনো ভনিতা স্যার বলে, চাচা কোনো দরকারে ফোন দিয়েছিলাম তোমাকে। কি দরকার বাবা বলো? আসলে চাচা সোহার বাড়ির নাম্বারটা একটু লাগতো। এটা তুমি সোয়ার থেকেই নিতে পারো। এতদিন হয়ে গেছে, ওর বাড়ির নাম্বার আমার কাছে নেই। ভাবতে কেমন দেখা চাচা, তাই তোমার কাছে খুঁজতেছি, প্লিজ দাও। ঠিক আছে বাবা, বুঝতে পারছি, আমি মেসেজে পাঠাচ্ছি। বলে দাঁড়ান, ফোন কেটে দেয়। ভিতরটা কেমন লাগছে। মিনিটের মধ্যে মেসেজের নোটিফিকেশন তড়িঘড়ি করে দাঁড়ান নাম্বারটাতে কল রাখায় সোয়ার বাড়িতে। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সোয়ার বাবা মা শুয়েছে। গ্রামে 9টা বাজা মাত্র, অনেক রাত। ঘুমে চোখটা লেগেছে, তখনই ফোনটা বেজে ওঠে। সোয়ার বাবা শোয়া থেকে উঠে বসে ফোনটা নেয়। অপরিচিত নাম্বার থেকে কল আসার আগে কুঁচকে ফেলে। এত রাতে কল দিল কে? এসব ভাবতে অপরদিকে দায়ান কল রিসিভ হচ্ছে না দেখে অস্থির হয়েছে। তারপর সোয়ার বাবা দরকারি কল ভেবে রিসিভ করে। অপর পাশ থেকে রিসিভ হতে দায়ান কাঁপা কাঁপা করলে সালাম দেয়। কি আশ্চর্য, দায়ানের গলার স্বর কাঁপছে। সোয়ার বাবা সালামের জবাব দিয়ে জানতে চায়, আঙ্কেল আমি বলছিলাম, মানে দায়ান সোয়ার হাজবেন্ড। এই কথাটা বলতে পেরে কেন জানি দায়ানের খুব শান্তি লাগছে। সোয়ার বাবা নড়েচড়ে বসে শর্মাকে আস্তে করে ডাক দিয়ে বলে, এই শুনছো কে ফোন করেছে? আমাদের ছোট জামাই, আমার ছোট আব্বা ফোন দিয়েছে। রমিলা আস্তে করে বলল। পুরো কথাটা কানে এসে দায়ানের কতটা প্রফুল্ল হয়েছে ওনারা দায়ানের গল্পে। আর সে কিনা
একদিনও তাদের খোঁজ নিল না। খুব অপরাধ বোধ কাজ করছে। ছোট আব্বা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? হ্যাঁ আব্বা, আমরাও ভালো আছি। তা হঠাৎ ফোন দিলে যে আব্বা? সব ঠিক? শোয়ার কিছু হয় নাই তো ছোট আব্বা? মেয়েটা আমার অনেক অবুঝ, ছেলে মানুষই করে। তুমি কিছু মনে করো না বাপ, একটু বুঝিয়ে শুনে নিও। বোঝায় বললে ঠিক বুঝবে। না আঙ্কেল, হ্যাঁ শোয়া কিছু করেনি। আমি জানি ও একটু অবুঝ, বাট এরকম ঠিক আছে। শখে পাশে আছে না, মানে ওর সাথে কথা বলতাম আর কি। 2 দিন হলো কথা হয় না, না তো। দায়ান বুঝে গেল শো এখানে নেই। আসলে আঙ্কেল, আমি তো এখন অফিসে, শোয়া বাড়িতে, পরে কথা বলে নিও। আমি এমনিতে আপনাদের খবরাখবর নিতে ফোন দিয়েছিলাম, এখন রাখি, পরে কথা হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম নেই। জীবনের সাথে এতগুলো মিথ্যে কথা কবে বলেছে জানা নেই দেয়নি। আচ্ছা বাবা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাড়ির চারিদিকটা যেন হাহাকার করছে, শূন্যতা নেমেছে, সব কিছু নীরব। কই, দায়ান তো একাই থাকতো, এমন হয়নি। আজ কেমন যেন শূন্যতা ভিজছে, ভিতরটা কেমন যেন হাহাকার। কেউ ঝিনিক ঝিনিক নুপুরের শব্দ তুলে এগিয়ে এসে বলছেন, শুনছেন? খাবেন না, নয়তো অসুস্থ হয়ে যাবেন, বুক ব্যথা করবে। আপনার কি শরীর খারাপ? মাথা ম্যাসাজ করতে হবে? আসুন, আমি এখনই ম্যাসাজ করে সব ভ্যানিশ করে দিব। কেউ বক বক করে মাথা ধরেছে না। আশ্চর্য, এতগুলো দিন বিরক্ত লাগতো, এখন মিস করছি। মেয়েটার জন্য বুকে হাহাকার করছে। কোথায় তুমি সব? প্লিজ কাম, একবার ফিরে এসো, আর কষ্ট দেব না। এই কথাগুলো তোমায় বলিনি আমি তোমায়। কেন আমি এতটা অস্থির হয়ে গেলাম? কেন ওইসব ছাইপাশ খেতে গেলাম? কেন আমি তোমাকে তিশা ভেবে ওইসব কথাগুলো বলতে গেলাম? কেন 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 বলে হাত দিয়ে ল্যাম্প টেবিল ল্যাম্পটা সজোরে আঘাত করে ল্যাম্পটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। হাতে লেগে কাটা হাতে আবারও রক্ত পড়া শুরু করে। ঘাটা এখনো শুকায়নি, আবার আঘাত পায়, রক্ত পড়তে শুরু করে টপ টপ করে। সেই দিকে দায়ানের বিন্দুমাত্র খেয়াল নেই। খাটে হেলান দিয়ে একই কথা বারবার আওড়াচ্ছে। ওই কথাগুলো আমি তোমায় বলিনি ভুল হয়ে গেছে আমার, আর হবে না, প্লিজ কাম ব্যাক। তুমি ছাড়া সব শূন্য পড়েছে, এমন শূন্যতা আমার ভালো লাগছে না, প্লিজ ফিরে এসো। আই নিড ইউ। ও তুমি ছাড়া এক মুহূর্ত বিষের মতো যন্ত্রণা দিচ্ছে। চলবে, তুমি হাতটা শুধু ধরো। পর্ব 3, এটা 5 পর্বের গল্প, আর 2টো পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে।